তো আজকের ক্লাসে দেখো গান্ধী যুগের সূচনা, সেই গান্ধী যুগের সূচনা থেকে ভারত শাসন আইন পর্যন্ত আমরা ক্লাসে কভার করব, একদম সহজ ভাষায় কভার করব এবং ছবি সহ ডিটেলস। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো ক্লাসের মধ্যে কি কি পড়বো সেটা তোমাকে জানতে হবে। প্রথমত ক্লাসের মধ্যে আমি আজকের ক্লাস কভার করবো দেখো গদর পার্টি বা গদর মুভমেন্ট বা গদর আন্দোলন। নেক্সট কভার করবো দেখো কি, নেক্সট কভার করবো দেখো প্রথম বিশ্বযুদ্ধের ভারতের উপর প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 সাল, সেই তার প্রভাবটা ভারতবর্ষের উপর কি পড়েছিল। নেক্সট পড়বো হোম রুল আন্দোলন সম্পর্কে পড়বো, লখনৌ চুক্তি সম্পর্কে জানবো, গান্ধীর প্রথম তিনটি যে আন্দোলন অর্থাৎ চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ এবং আহমেদাবাদ সত্যাগ্রহ, সেই সত্যাগ্রহ সম্পর্কে জানবো, রাওলাট আইন সম্পর্কে জানবো, জালিয়ানবাগের হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, চৌরি চৌরা ঘটনা। আজকে একদম ডিটেলস এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে তোমাদের জন্য। হ্যাঁ, শুধু কি এগুলোই, তার সাথে সাথে এগুলো অনেক আজকে জিনিস কভার করবো এই একটা ক্লাসে। হ্যাঁ, স্বরাজ দলের গঠন সম্পর্কে করবো, সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট, লাহোর অধিবেশন, লবণ সত্যাগ্রহ, সিভিল অবদ্ধতা আন্দোলন বা যেটাকে বলছে নন তোমার ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, হ্যাঁ, বা গোলটেবিল বৈঠক, গান্ধী আরউইন চুক্তি, কমিউনাল অ্যাওয়ার্ড, পুনা চুক্তি এবং ভারত শাসন আইন শেষে পড়বো এবং সব থেকে শেষে পড়বো আমরা PYQ। তা আজকে দেখো কত কটা টপিক কভার করব, নাই করে 15 খান আমরা সাব টপিক কভার করব। তো তোমরা একদম ধৈর্য দিয়ে একদম ওয়ান বাই ওয়ান ধৈর্য দিয়ে একদম চোখ মুখ কান খোলা রেখে আজকের ক্লাসটা করো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এবং তোমরা খাতা এবং কলম অবশ্যই সাইডে রাখো। তোমাদের আমি যখন পড়াবো কোনো প্রশ্ন হতেই পারে, তোমরা সেটাকে নোট ডাউন করবে। প্রশ্নটা এখান থেকে কি প্রশ্ন, ধরো স্বরাজ দল পড়াচ্ছি, স্বরাজ দল সম্পর্কে তোমার একটা প্রশ্ন জাগলো মনে, তুমি খাতাতে নোট ডাউন করে রাখো। আমি ক্লাস শেষে তোমাকে জিজ্ঞাসা করবো যে কার কোথায় কি প্রবলেম আছে, কারণ আজকের টপিক অনেক কটা টপিক, সেই টপিক থেকে প্রশ্ন অবশ্যই থাকা উচিত তোমাদের এবং তোমাদের থাকবে। তো অবশ্যই তোমরা নোট ডাউন করবে এবং ক্লাসের শেষে তোমরা সেগুলো আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করব। রাইট, তো চলো শুরু করি। দেখো প্রথমেই পড়বো আমরা কি, গদর আন্দোলন বা গদর পার্টি যেটাকে আমরা বলি। হ্যাঁ, সোজা কথায় সালটা দেখো 1913। তো দেখো এর আগে আমরা 1912 পর্যন্ত কভার করেছি ইতিহাসে। হ্যাঁ, 1912 পর্যন্ত কভার করেছি। কি 1912তে কি পড়েছিলাম, যে বাংলা বিভাজন বন্ধ হলো, অর্থাৎ বঙ্গভঙ্গ রদ করা হলো, তাই না, 1912 সালের 1 জানুয়ারি। আর 1911 সালের 31 ডিসেম্বর সম্ভবত তোমার ঘোষণা করা হয়েছিল যে বঙ্গভঙ্গ রদ করা হবে 1911 সালে, আর 12 সালে বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হয়। তো এতদূর পর্যন্ত আমরা কভার করেছিলাম, তাই না। আজকে 1912 সালের পর পড়বো, অর্থাৎ 13 সাল পড়বো। তো 1913 সাল থেকে দেখো শুরু করছি। তো 1913 সালে একটা আন্দোলন বা একটা পার্টি গঠন হয়েছে, যে পার্টির নাম হচ্ছে গদর পার্টি। এখান থেকে বেসিক্যালি প্রশ্ন দেয় তোমাদের যে গদর পার্টিটা কোথায় তৈরি হয়েছিল। উত্তর হবে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। আর গদর পার্টির তোমার প্রতিষ্ঠাতাকে, এর নামটাই দেয় লালা হরদয়ালের নামটাই দেয়, এই নামটা কিন্তু দেয় না। রাইট, দেখো আমি তোমাদের ধরে ধরে একদম বুঝিয়ে দিচ্ছি যে কোথা থেকে প্রশ্ন দেয় আর কোথা থেকে দেয় না, তোমাকে জানতে হবে। আমি প্রথম থেকেই তোমাদের বলছি। ওকে, তো দেখো গদর পার্টিটা কি। দেখো গদর পার্টি হচ্ছে বিদেশে অর্থাৎ ভারতবর্ষের বাইরে বিভিন্ন মানুষ বসবাস করতো, ভারতীয়রা বসবাস করতো, সেই সমস্ত ভারতীয়দের যে বিপ্লব, সশস্ত্র বিপ্লব কেন বিপ্লবটা করেছিল তারা, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তো ভারতবর্ষের বাইরে থেকে অর্থাৎ ভারতবর্ষের বাইরে বসবাস করে ভারতীয়রা যে সমস্ত সশস্ত্র বিপ্লব আন্দোলন করেছিল, সেই সমস্ত সশস্ত্র বিপ্লবের মধ্যে একটা অন্যতম হলো এই গদর আন্দোলন। অর্থাৎ ভারতবর্ষের বাইরে আমেরিকার সান ফ্রান্সিসকোতে 1913 সালে ভারতকে স্বাধীন করার জন্য একটা পার্টি গঠন হয়েছিল, যেই পার্টিটার নাম হচ্ছে কি গদর পার্টি। এবং এই গদর পার্টিটা যে আন্দোলনটা করেছিল সেটা হচ্ছে গদর আন্দোলন 1913 সালে। এর প্রতিষ্ঠাতা হচ্ছে লালা হরদয়াল। এবার তোমাদের মনে প্রশ্ন আছে সশস্ত্র বিপ্লব কি, আমি আগের ক্লাসে বুঝিয়েছি তোমাদের, তবুও আজকে একবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। সশস্ত্র বিপ্লব বলতে আর কিছুই না, বলছে বল প্রয়োগ বা অস্ত্রের মাধ্যমে কি করছে, একটা সরকার আছে সেই সরকারকে বা সেই শাসন ব্যবস্থাকে পরিবর্তন করার একটা গোপনীয় চক্র বা প্রচেষ্টা, সেটাকে বলছে সশস্ত্র বিপ্লব। গোপনীয় চক্র, সরকার চেঞ্জ করা বা অর্থাৎ ভারতবর্ষ যে ইংরেজরা ছিল, ইংরেজদেরকে দমন করা বা ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য যে গোপন একটা
চেষ্টা, সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লব। সেই সশস্ত্র বিপ্লবের মধ্যে অন্যতম হলো একটা কি, গদর পার্টি। গদর পার্টি এটা কোথায় ঘটেছিল? আমেরিকার সান ফ্রান্সিসকো। কত সালে? 1913 সালে। কে গঠন করেছে? লালা হরদয়াল এবং সোহন সিং ভাগনা। তার মধ্যে লালা হরদয়ালের নামটাই বারবার পরীক্ষায় তোমাদের দেয়। তোমরা বিভিন্ন পরীক্ষা যদি খাতা ঘাটাঘাটি করো তাহলে বুঝতে পারবে। আর এর সভাপতি কে ছিল? প্রতিষ্ঠাতা তো লালা হরদয়াল, সভাপতি ছিল সোহন সিং ভাগনা। এই ছিল সভাপতি, পরীক্ষায় তোমাদের দেয় না, এটাও বলে দিচ্ছি। এই ছিল সভাপতি। এই যে গদর আন্দোলন, এই গদর আন্দোলন একটা প্রচার প্রসার করতো কোন একটা এর মাধ্যমে। তো মুখপাত্র মানে মেন প্রচারের মেন জিনিস কি ছিল? একটা পত্রিকা ছিল, যে পত্রিকার নাম কি? গদর পত্রিকা। পত্রিকাটার নামও দেখো গদর পত্রিকা। তো এই গদর আন্দোলনের উদ্দেশ্য আমি তোমাদের বলে দিলাম। কি উদ্দেশ্য? ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো এবং সশস্ত্র বিপ্লব করা। ঠিক আছে? তো পরীক্ষায় গুরুত্বপূর্ণ যেটা ইম্পর্টেন্ট, বিদেশে শুরু হওয়া প্রথম বড় একটা বিপ্লবী আন্দোলন হচ্ছে কি? এই গদর আন্দোলন। এই গদর আন্দোলনের চিহ্ন দেখতে পাচ্ছ, রেড, ইয়েলো এবং গ্রিন, পতাকার মধ্যে দুটো কাঁচি টাইপের আছে। এটা হচ্ছে ফ্ল্যাগটাতে ছিল গদর পার্টি। ঠিক আছে? আশা করছি গদর আন্দোলন তোমরা বুঝতে পেরেছো এবং আমি বুঝাতে সক্ষম হয়েছি। ছোট ছোট জিনিস কিন্তু, হ্যাঁ, ভুল করা যাবে না। ছোট ছোট জিনিস ভুল করলেই ফিনিশ। ঠিক আছে? তো দেখো, এবার গদর আন্দোলন পড়লাম। আর ঠিক এই সময়তে গদর আন্দোলনের পরে পরে 1913 সালে গদর আন্দোলন শুরু হয়েছে। আর তারপরে পরে দেখো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলেছিল, 4 বছর। তা আমরা এখানে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করব না। কেন করব না? প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা ইউরোপের ইতিহাস পড়বো, ভারতের ইতিহাসে এগুলো কভার করব না। আমরা শুধুমাত্র ভারতবর্ষের উপর কি প্রভাব পড়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর সেই জিনিসটা পড়বো। তো ভারতীয় যে সৈন্য ইউরোপে যুদ্ধ করতে গেছিল, তারা ব্রিটিশরা ভারত থেকে বিপুল অর্থ সংগ্রহ করছিল যুদ্ধের জন্য। কর বিধি করেছিল ভারতবাসীদের উপর, বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছিল এবং এইগুলো লক্ষ্য করে ভারতবাসীদের মনে জাতীয়তা বোধের বা জাতীয়তাবাদ বিধি পেয়েছিল ভারতবাসীদের মনে। এবং যুদ্ধ শেষে স্বাধীনতার আশা জাগে ভারতবাসীর মনে। দেখতে পাচ্ছ বিভিন্ন, দেখো ভারতীয়রা কি করছে, তোমার ব্রিটেনে গিয়ে যুদ্ধ করছে, প্রথম বিশ্বযুদ্ধ লড়ছে। কাদের হয়ে? ইংরেজদের পক্ষ বা ইংরেজদের হয়ে। ঠিক আছে? এই প্রভাবগুলো পড়েছিল, কর বিধি হয়েছিল, মূল্য বিধি হয়েছিল। এগুলো কমন ব্যাপার, এগুলো পরীক্ষায় দেয় না, দেবেও না, আর দিলে তোমরা পারবে। দেখো নেক্সট যেটা হচ্ছে হোম রুল আন্দোলন বা হোম রুল তোমার লিগও বলা হয়। 1916 সালে, সালটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় এটা পিওয়াইকিউ, যে হোম রুল আন্দোলন কত সালে গড়ে উঠেছিল। তো হোম রুল কথার অর্থ কি সেটা জানতে হবে। হোম রুল কথার অর্থ হলো নিজেদের শাসন নিজেরা করা। অর্থাৎ ধরো একটা এরিয়া, এই এরিয়ায় আমরা আছি ধরো এই এরিয়ায়, আমরা কি করব, এই আমরা শাসন করবো আমাদের এরিয়াটা। এখানে যেন অন্য বাইরে থেকে কেউ এসে শাসন না করে। অর্থাৎ সোজা কথায় বোঝাতে চাইছে যে ইংরেজরা আর শাসন করবে না, এখন এখানে শাসন কারা করব? আমরাই করব, ইংরেজরা যাতে না করে। বুঝাতে পারলাম? তো নিজেদের শাসন নিজেরাই করবে, অর্থাৎ হোম রুল, হোম মানে বাড়ি, রুল মানে শাসন। আর নিজেদের বাড়ি নিজেরাই চালাবো, অন্য কেউ যাতে না চালাতে আসে। এটা হোম রুল আন্দোলন 1916 সালে এটা হচ্ছে। কে করছে? নেতাকে ইম্পর্টেন্ট, হোম রুল আন্দোলনের নেতা। তো হোম রুল আন্দোলনের নেতা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, রাইট, আর অ্যানি বেসান্ত। ঠিক আছে? আর উদ্দেশ্য কি? হোম রুল আন্দোলন কেন গড়ে তুলছে? ডোমিনিয়ন স্ট্যাটাসের জন্য। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার ডোমিনিয়ন স্ট্যাটাস কি? এর বাংলা অর্থ হলো স্বায়ত্ত শাসন। আমি অনেকবার বলেছি তোমাদের, তবুও আমি একবার আজকে বলে দেব, হ্যাঁ, কারণ এটা জানা উচিত তোমাদের। পরীক্ষায় দেবে না, কিন্তু তোমাদের জানলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। স্বায়ত্তশাসন এর বাংলা মানে, স্বায়ত্তশাসন মানে কি? ধরো ব্রিটিশ সাম্রাজ্যের ভেতর থেকেই ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করছে, তো শাসন করছেই তারা, তাদের সাম্রাজ্যের ভেতর থেকেই পূর্ণ স্বাধীনতা ভোগ করা। অর্থাৎ ব্রিটিশরা শাসন করবে, ব্রিটিশরা হেড থাকবে, কিন্তু আমরা আমাদের স্টেটকে, আমরা ধরো পশ্চিমবঙ্গ বাস করছি, তো পশ্চিমবঙ্গে আমরাই শাসন করব, সেখানে ব্রিটিশরা কোনো হস্তক্ষেপ করবে না, কিন্তু ব্রিটিশরা মাথা আছে, হেড আছে, ঠিক আছে। এইরকম শাসনকে বলছে স্বায়ত্ত শাসন। অর্থাৎ ব্রিটিশরা থাকবেই, কিন্তু আমরা শাসন করব ভারতবর্ষে, এটাকে বলছে স্বায়ত্ত শাসন। এটা আগেও তোমাদের বুঝিয়েছিলাম। এটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস। এই ডোমিনিয়ন স্ট্যাটাস লাভের উদ্দেশ্যেই বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত এরা দুজন মিলে কি করেছিল? হোম রুল আন্দোলন গড়ে তুলেছিল। তো হোম রুল আন্দোলন ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। গুজরাট, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, সেটা তো আলাদা ব্যাপার। হোম রুল আন্দোলন একদম খুব ধামাকা ভাবে চলছিল। আর হোম রুল আন্দোলন যখন
চলতে চলতেই এই যে বাল গঙ্গাধর তিলককে দেখছো আর হচ্ছে অ্যানি বেসান্ট, এরা দুজন নেতা নেতা পরীক্ষায় এগুলোই প্রশ্ন দেয়। নীল কালার করা আছে মানে তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, হ্যাঁ, যেগুলো যেগুলো নীল কালার করা আছে সেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এই হোম রুল আন্দোলন যে গড়ে তুলেছিল, ভালো কথা, হোম রুল আন্দোলন কন্টিনিউ হয়েছিল, খুব জোরদার হচ্ছিল, একটা ভালো একটা রূপ ধারণ করেছিল হোম রুল আন্দোলনের। ঠিক এই সময়ে তোমার কোন একটা ইংরেজ কবি তার লেখনীতে লিখেছিল যে ভারতবর্ষে যত অশান্তির গুড়া হচ্ছে এই ব্যক্তিটা, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক। আর এইটা সে জানতে পেরে কি করছিল, ইংল্যান্ডে চলে গেছিল তার নামে কেস করতে, এবং ইংল্যান্ডে কেস লড়তে তিনি চলে গেছিল। চলে যাওয়ার পর 1918 সালে চলে গেছিল। চলে যাওয়ার পর কি হয়, এই হোম রুল আন্দোলন দুর্বল হয়ে যায় এবং নেতৃত্বের অভাব, এবং একে কি করে, এই যে অ্যানি বেসান্টকে জেলে ভরে দেয়, ফলে হোম রুল আন্দোলন ব্যর্থ হয়ে যায়। হোম রুল আন্দোলন যদি কন্টিনিউ হতো, এই ব্যাটা যদি জেলে না, এই মানে ইংল্যান্ড না যেত রেগে, তাহলে কি হতো, হোম রুল আন্দোলনই হয়তো আমাদের স্বাধীনতা বা ডোমিনিয়ন স্ট্যাটাস এনে দিতে পারতো, কিন্তু সেটা কি হয়েছে, অক্ষম হয়ে যায়, পারেনি তারা। তো এই হলো হোম রুল আন্দোলন, রাইট। চলো নেক্সট দেখো লখনৌ চুক্তি। হ্যাঁ, লখনৌ চুক্তি উত্তরপ্রদেশের মানে তোমার রাজধানী কি, লখনৌ। তো লখনৌ দেখো কি হচ্ছে, লখনৌ চুক্তি হচ্ছে 1916 সালে। লখনৌ চুক্তি কি বা কেন হচ্ছে সেটা তোমাকে জানতে হবে। তাই আমি একটু আগে তোমাদের পড়ালাম 1914 সালে কি হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধে চরম পরিমাণে সাপোর্ট দরকার ভারতবাসীদের, তাই না? ভারতবাসীদের সাপোর্ট দরকার, নাহলে ইংরেজরা হেরে যাবে এই প্রথম বিশ্বযুদ্ধে। তাই ভারতবর্ষের কাছে তারা সাপোর্ট চাই। এবং ভারতবর্ষের দুইটা তখন সংগঠন ছিল, আমি বলেছিলাম, একটা কংগ্রেস যেটা 1885 সালে গঠন হয়েছিল, আর একটা মুসলিম লীগ যেটা 1906 সালে গঠন হয়েছে। তোমাদের আগে পড়িয়েছে এগুলো, হ্যাঁ, যারা পড়েছে তারা ব্রেনে একদম জলের মতো ক্লিয়ার হবে। তো দুটো সংগঠন ভারতবর্ষে, এটা মুসলিম, এটাকে মানে হিন্দু মুসলিম দুটোই, কিন্তু মুসলিমরা বলতো এটা হিন্দুদের সংগঠন। এই দুটো সংগঠনের কাছ থেকে আবেদন জানাই ইংরেজরা যে তোমরা আমাদেরকে কি করো, প্রথম বিশ্বযুদ্ধে সাপোর্ট করো। যদি সাপোর্ট করো তাহলে তোমরা যে ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বলছো, হোম রুল আন্দোলনের মাধ্যমে চেয়েছো, সেটা তোমাদেরকে আমরা দেব, তাই বললো। তখন কি করলো, তখন এই কংগ্রেস এবং মুসলিম লীগ দুজন মিলে একটা মিটিং করলো, যেই মিটিংটাই হচ্ছে লখনৌ চুক্তি। ঠিক আছে, লখনৌ চুক্তি, এই লখনৌ চুক্তি মিটিং করলো যে ঠিক আছে, আমরা প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদেরকে সাপোর্ট করব বা হেল্প করব। আর এই যে কংগ্রেসের দুটো পন্থী ছিল না, চরমপন্থী নরমপন্থী, এরাও এক হয়ে যায়। ফলে মুসলিম লীগ কংগ্রেস সবাই এক হয়ে একটা চুক্তি করে, যেটা 1916 সালের লখনৌ চুক্তি, এবং প্রথম বিশ্বযুদ্ধে সাপোর্ট করার জন্য এগিয়ে আসে ভারতবর্ষে। এর গুরুত্ব কি, ইতিহাসের পাতায় কেন আমরা পড়ছি, এর গুরুত্ব হচ্ছে প্রথমবার দুই সংগঠন একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করছে। অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে বলবো না, অ্যাকচুয়ালি এটা যেটা হচ্ছে যে মানে এটা হিন্দু সংগঠন এবং মুসলিম সংগঠন, দুটো সংগঠন মিলে ব্রিটিশদের হয়ে কাজ করছে আমরা বলবো। এবং হিন্দু মুসলিম ঐক্যের গুরুত্বপূর্ণ নির্দেশনা একটা আমরা দেখতে পাচ্ছি, হিন্দু মুসলমান একসঙ্গে জোট বাঁধছে। এই হলো লখনৌ চুক্তি। অর্থাৎ লখনৌ চুক্তি যদি প্রশ্ন মনে রাখতে হয় তোমাকে, কি প্রশ্ন দেয়, কত সালে হয়েছে, খুবই বারবার দেয় প্রশ্ন, লখনৌ চুক্তি, আর কাদের মধ্যে হয়েছে, হিন্দু কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। এই দুটো প্রশ্নই দেয়, আর প্রশ্ন দেয় না। তুমি জানলে জানতে পারো, না জানলে কোনো অসুবিধা নেই, এগুলো পারলে পড়ো, না পারলে বাদ দাও, রাইট। এ গেল লখনৌ চুক্তি। চলো এবার চলো গান্ধীজিকে পড়বো। হ্যাঁ, গান্ধীজির যে আন্দোলন, তিনটি আন্দোলন ছিল, সত্যাগ্রহ ছিল, সেই তিনটি সত্যাগ্রহকে আমরা কিন্তু পড়বো। ঠিক আছে, সরি। এই গান্ধী যে প্রথম তিনটি আন্দোলন, সেটা হচ্ছে একটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, একটা খেড়া বা খেদা সত্যাগ্রহ বলা হয় একে, কোনো ভাই খেদা বাবা। আর 3 নম্বর হচ্ছে আমেদাবাদ মিল ধর্মঘট বা আমেদাবাদ সত্যাগ্রহ। এই তিনটে সত্যাগ্রহ কিন্তু করেছিল। এই তিনটে সত্যাগ্রহ থেকে বারবার তোমাদের প্রশ্ন কিন্তু দেয় এবং দেবে আগামী দিনে। ঠিক আছে, অর্থাৎ গান্ধী যুগ এবার থেকে শুরু হয়ে গেল। তো চম্পারণ সত্যাগ্রহ দেখো, চম্পারণটা অ্যাকচুয়ালি কোথায় আছে গো, বিহার। কোথায়, বিহার। আর গান্ধীজির আমি জীবনী পড়ালাম না, গান্ধীজির জীবনের মধ্যে মনে রাখবে 2রা অক্টোবর কি হয়, 1869 সালে জন্ম হয়, হ্যাঁ, গান্ধীজির। ঠিক আছে,
এটা একটু মনে রাখবা, তাহলেই হবে। আর বাকি ঘটনা আছে, সেই ঘটনা জানার দরকার নেই। যদি সম্ভব হয় আমি একদিন ওর জীবনে নিয়ে একটা ক্লাস করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো দেখো, গান্ধীজি জীবনের প্রথম 3টা সত্যাগ্রহ ভারতবর্ষে, একটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, প্রথম 1917 সালে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। 1917 সাল কোথায় হয়? বিহারের একটা জেলা চম্পারণ, সেই চম্পারণে হয়। এই চম্পারণের সমস্যাটা কি? চম্পারণে প্রচলিত ছিল 3 কাঠিয়া ব্যবস্থা। কি? 3 কাঠিয়া ব্যবস্থা। 3 কাঠিয়া ব্যবস্থাটা কি? ধরো 1 বিঘা জমি, 1 বিঘা মানে হচ্ছে 20 কাঠা। হ্যাঁ, 1 বিঘা মানে কি বললাম? 20 কাঠা জমিকে 1 বিঘা বলা হয়। এটা সমান হচ্ছে 1 বিঘা। অর্থাৎ এই 20 কাঠা জমির মধ্যে 3 কাঠা কি করতে হবে? নীল চাষ করতেই হবে। নীল চাষ করতে হবে বাধ্যতামূলক। কারা করেছিল? ইংরেজরা করেছিল। এই চম্পারণের, বিহারের চম্পারণ জেলার যে কৃষক, তাদেরকে বলেছিল যে 3 কাঠা মাস্ট করতেই হবে চাষ। এবার যদি নীল চাষ করে একটা জায়গায়, নীল চাষ করলে কি হবে? জমির উর্বরতা কমে যাবে। তারপরে নীল চাষ করে তাদের লাভ হচ্ছিল না, তারা যেটা দাম ফিক্স করছিল ইংরেজরা, সেটাই দিতে হচ্ছিল। ফলে কি হচ্ছিল? নীল চাষ করতে গিয়ে কৃষকরা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। ফলে তারা কি করে? একটা কারণ। আর একটা হচ্ছে তাদের উপর ট্যাক্স বাড়িয়ে দিচ্ছিল। এই নীল চাষীদের উপর কি করছিল? ট্যাক্স বাড়িয়ে দিচ্ছিল। যে ট্যাক্সটা নিচ্ছিল, ট্যাক্স থেকে আরো বাড়িয়ে দিচ্ছিল। ট্যাক্স বাড়ানোর করে মেন কারণ হচ্ছে 3 কাঠিয়া ব্যবস্থা। হ্যাঁ, তো 3 কাঠিয়া ব্যবস্থার কারণে বা 3 কাঠিয়ার জন্য তার নীল চাষীদের অনেক সমস্যা হচ্ছিল। সেই সমস্যার সমাধানের জন্য তারা কি করলো? আহ্বান জানালো গান্ধীজিকে, অর্থাৎ রাজকুমার শুক্লা আমন্ত্রণ জানালো। এই প্রশ্নটা দেয় তোমাদের, হ্যাঁ, লিখে দিচ্ছি আমি। কি বললাম? রাজকুমার শুক্লা, নামটা মনে রাখবে। রাজকুমার শুক্লা কি করলো? আমন্ত্রণ জানালো কাকে? গান্ধীজিকে, যে আপনি আসেন এখানে, আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, এই নীল চাষীরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, তাদের সমস্যার সমাধান আপনি করে যান। ঠিক আছে? অর্থাৎ গান্ধীজিকে আমন্ত্রণ জানালো, এবং গান্ধীজি সেখানে আসলো। কাকে নিয়ে আসলো সাথে? রাজেন্দ্র প্রসাদ এবং জে.বি. কৃপালিনী। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ এবং জে.বি. কৃপালিনীকে নিয়ে আসলো। এদের দুজনকে নিয়ে আসলো, আরো সঙ্গে নিয়ে এসেছিল। মেনলি আমি 2-3টা নাম বলছি, তাদের কথা মনে রাখো। হ্যাঁ, কারণ পরীক্ষাতে যদি খুব টাফ প্রশ্ন করে তাহলে এগুলো প্রশ্ন দেবে। হ্যাঁ, রাজেন্দ্র প্রসাদ আর জে.বি. কৃপালিনী। ঠিক আছে, জে.বি. কৃপালিনী, এই দুজন সঙ্গে এসেছিল। কার সাথে? গান্ধীর সাথে এসেছিল। এরা 3জন মিলে আসলো, আরো সঙ্গে অনেক এসেছিল, তাদের নামগুলো মনে রাখার দরকার নেই। এসে তারা কি করলো? এই চম্পারণে তারা আন্দোলন শুরু করলো ইংরেজদের বিরুদ্ধে, এবং ইংরেজরা শেষমেশ ভয়ে কি করলো? এই নীল চাষীদের যে নীল চাষ বাধ্যতামূলক ছিল 3 কাঠিয়া ব্যবস্থা, সেটা কিন্তু বাদ দিল বা বাদ দিতে বাধ্য হলো, এবং গান্ধীজি জীবনে প্রথম সত্যাগ্রহ কি হলো? সফল পেল। সত্যাগ্রহ মানে কি? সত্যাগ্রহ মানে হচ্ছে সত্যের প্রতি আগ্রহ রেখে আন্দোলন করা। ঠিক আছে, সত্যের প্রতি আগ্রহ রেখে আন্দোলন করা, অর্থাৎ সত্য প্রতি আগ্রহ রেখে তারা আন্দোলন করেছিল। যে আন্দোলন, প্রথম আন্দোলন, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। কে করছে? গান্ধীজি করছে। কার আমন্ত্রণে এসেছিল? রাজকুমার শুক্লার আমন্ত্রণ। সব ইম্পর্টেন্ট। কাকে নিয়েছিল? রাজেন্দ্র প্রসাদ এবং জে.বি. কৃপালিনীকে। এসে কি করলো? চম্পারণের বা বিহারে যে চম্পারণের নীল চাষীদের সমস্যার সমাধান করলো। এই সত্যাগ্রহ সফলতা কিন্তু লাভ পেল। যখন সফলতা লাভ পেল, তখন গান্ধীজি যে কারিশমা, গান্ধীজির যে একটা কি বলতে পারো ভগবান ভাব, ঈশ্বর ভাব, সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়লো। অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় গান্ধীজির নাম কিন্তু ছড়িয়ে পড়লো, যে একমাত্র গান্ধী হচ্ছে একজন ব্যক্তি যে ইংরেজদেরকে দমন করতে পারবে। রাইট? এই ছিল চম্পারণ সত্যাগ্রহ। পরের বাড়ি দেখো গুজরাটে, এটা বিহারে গেল। নেক্সট বার দেখো গুজরাটে 1918 সালে কি হলো? কৃষকদের আর একটা সমস্যা হয়ে গেল। ঠিক আছে, কৃষকদের আর একটা সমস্যার সম্মুখীন হলো। কি সমস্যা? কৃষকদের এই সময় কি হয়েছিল? মহামারী হয়েছিল এবং দুর্ভিক্ষ হয়েছিল, যেই দুর্ভিক্ষের কারণে তারা ফসল ভালো ফলাতে পারেনি। ঠিক আছে, তো ফসল হয়নি,
কিন্তু সরকার কিন্তু ট্যাক্স মকুব করছিল না। মকুব করা আছে বা মকুব বলা হয় এটাকে, মকুব, তোমরা শুনেছ। সরকার কিন্তু ট্যাক্স কিন্তু মকুব করছিল না, বা সরকার কিন্তু ট্যাক্স কিন্তু নিতেই থাকছিল। ফসল তো নষ্ট হয়েছে, ট্যাক্স কোথা থেকে দেবে এরা, কৃষকরা? কিন্তু ইংরেজরা কিন্তু ছাড়ছে না ট্যাক্স নিতে। ফলে কৃষকরা কিন্তু একটা চরম একটা সমস্যার সম্মুখীন হয়। আর যেহেতু তারা শুনেছে, সরি, যে গান্ধীজি হচ্ছে ভারতবর্ষের এমন একজন লিডার যে ইংরেজদেরকে দমন করতে পারবে, অর্থাৎ আমাদের কথা শুনবে, আমাদের হয়ে লড়তে পারবে, তাই কি করলো, গান্ধীজিকে ডেকে পাঠালো, অর্থাৎ গান্ধীজিকে ডাক দিল, আমন্ত্রণ জানালো, এবং গান্ধীজি সেখানেও গেল। কি করলো, এবং তার সাথে কে গেছিল, এটা খুব পরীক্ষায় দেয় তোমাদের, তার সাথে গেছিল সর্দার বল্লভভাই প্যাটেল। কে গেছিল? সর্দার সর্দার বল্লভভাই প্যাটেল। যেগুলো যেগুলো বলছি খাতায় নোট করবে, হ্যাঁ। বল্লভভাই বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। সর্দার বল্লভভাই প্যাটেল এসেছিল তার সাথে, গান্ধীজির সাথে, এবং কি করলো, সেখানেও কৃষকদের মানে তোমার কর্মকুব, মানে এমন আন্দোলন করলো, খেদা সত্যাগ্রহ, যে সেখানে ইংরেজরা কৃষকদের কর্মকুব করতে কি করলো, বাধ্য হলো, এবং সেখানেও কিন্তু সাকসেস পেয়ে গেল। এখান থেকে আমি ইন ডিটেলস দেখতে যাচ্ছি না, কারণ হচ্ছে পরীক্ষায় প্রশ্ন এগুলোই দেয়, যে চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছে, খেদা সত্যাগ্রহ কত সালে হয়েছে, আহমেদাবাদ সত্যাগ্রহ কত সালে হয়েছে, এবং কে করেছে, এগুলোই প্রশ্ন দেয়। আর এই নাম টাম বলছে এগুলোই দেয়, যেগুলো পড়াচ্ছি সেগুলো থেকেই প্রশ্ন দেয়, রাইট। এখানেও সাকসেস পেয়ে গেল। তাহলে গান্ধীজি এই খেদা সত্যাগ্রহ সাপোর্ট পেয়ে গেল। এবং কোথায় খেদাটা কোথায় আছে, মনে রাখবে, গুজরাট। চম্পারণটা কোথায় আছে, বিহার, রাইট। তারপর দেখো আহমেদাবাদ মিল ধর্মঘট, এটাও কিন্তু কোথায়, এটা আহমেদাবাদ মানে বুঝতে পারছো, গুজরাট। গুজরাট গুজরাটের একটা মিলে, আহমেদাবাদের একটা মিলে কি হয়, ধর্মঘট করে কৃষকরা। কেন করে? শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য। সেই সময় কি হয়েছিল, প্লেগ হয়েছিল। প্লেগের জন্য বিভিন্ন মিলগুলো বন্ধ হয়ে গেছিল, এবং মিলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে মিলের যে মালিক তারা সমস্যার সম্মুখীন হয়েছিল। তাই তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল শ্রমিকদেরকে, যে তোমরা যদি এসে আবার মিলটা চালু করো বা কাজ করো, তোমাদের কি দেবো, প্লেগ বোনাস দেবো। প্লেগ বোনাস, প্লেগ বোনাস, অর্থাৎ তোমাদের যদি বেতন হয় 50 টাকা, বা তোমাদেরকে আমি 70 টাকা দেবো, মানে আমি ধরতে বলছি জাস্ট, এটাকে বলছে প্লেগ বোনাস। তোমাদেরকে প্লেগ বোনাস দেবো। সেই মানে এতে লালসায় কি করে, বিভিন্ন শ্রমিকরা কি করে, আবার আহমেদাবাদ মিলে চলে আসে, তা কাজ শুরু করে দেয়। 6 মাস কাজ করে, কিন্তু প্লেগ বোনাস তাদেরকে দেয় না। প্লেগ বোনাস দেয় না, তাদের মজুরিও বাড়ায় না। ফলে তারা কি করে, তারা যদি, তাদের মধ্যে একজন এসে বললো, রে জানিস, ওই যে গান্ধীজি বলে একজন ব্যক্তি আছে বিখ্যাত, সে চম্পারণ সত্যাগ্রহে সাকসেস পেয়েছে, খেদা সত্যাগ্রহেও ইংরেজদেরকে দমন করেছে, আমরা যদি ডাকি আমাদের কথা কিন্তু শুনবে। তা আমরা চলো তাকে ডাকি, তাকে ডাক দেই, তিনি আমাদের এসে সাপোর্ট করবেন, তিনি ভগবান, এখন ঈশ্বর ভারতবর্ষের। তারা কি করলো, গান্ধীজিকে ডাক দিল, এবং গান্ধীজি আহমেদাবাদে গেল, এবং তিনি হাঙ্গার স্ট্রাইক শুরু করলেন, অর্থাৎ অনশন অনশন শুরু করলেন। প্রথম তার হাঙ্গার স্ট্রাইক, ঠিক আছে, বা যেটা অনশন বলা হয় বাংলাতে, হ্যাঁ। অনশন যে কয়েকদিন আগে করেনি সোনা মাংচু, ইংরেজিতে কি বলা হয়, হাঙ্গার স্ট্রাইক। হাঙ্গারি, এটা হচ্ছে তার জীবনের প্রথম অনশন। এর আগেও করেছেন না, ভারতবর্ষের প্রথম অনশন তিনি শুরু করলেন, যে আমি খাবো না, যদি এই ধর্মঘট এই যদি না মানো, শ্রমিকদের যদি মজুরি বৃদ্ধি না করো, ন্যায্য যদি মজুরি না দেওয়া হয়, তাহলে আমি খাবো না। তার না খেলে ইংরেজদের কি, তাই না? তুমি যদি না খাও তো ইংরেজদের কি, আমি যদি না খাই তো ইংরেজদের কি আছে এখানে? কারণ গান্ধীজির নাম কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে। গান্ধীজি যদি না খেয়ে মারা যায়, ভারতবর্ষে আন্দোলন কিন্তু চারিদিকে কোনায় কোনায় ছড়িয়ে যাবে, ফলে আর সামাল দিতে পারবে না। যেমন যে ধরো সোনা মঞ্চ যদি না খেয়ে মারা যেত না, এই সরকার কিন্তু চেঞ্জ হয়ে যেত, এত আন্দোলন হতো, এত জোরদার হতো, সরকার, বিজেপি সরকার চেঞ্জ হতে বাধ্য হতো, সরকারকে গুড়িয়ে দিত, ঠিক আছে। সেই জন্য দেখো সোনা মঞ্চ কিভাবে বাঁচালো, ঠিক আছে, বেড ফেডে নিয়ে গিয়ে। তো এরকমই, তো অনশন যখন শুরু করলো, ইংরেজ বলছে এটা আচ্ছা ঝামেলায় পড়লাম, মুশকিল ব্যাপার, গাঞ্জে কি করে সামাল দিয়ে যায়। তারাও বাধ্য হয়ে কি করলো, শেষমেশ 35% মজুরি বৃদ্ধি করলো। মানে 100 টাকা যদি কেউ মজুরি পাচ্ছিল, তাকে 135 টাকা দিতে বাধ্য হলো। ফলে কৃষক এরা শ্রমিকরাও খুশি হয়ে গেল। এই গেল আহমেদাবাদ মিল ধর্মঘট, তার সাকসেস পেল, ঠিক আছে। এই তিনটা কিন্তু গান্ধীর কারিশমা কিন্তু ভারতবর্ষে খুলে গেল।
প্রথম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, দ্বিতীয় খেদা, তৃতীয় হচ্ছে আহমেদাবাদ মিল স্ট্রাইক। ঠিক আছে, চম্পারণের নীল চাষকে কেন্দ্র করে, খেদা হচ্ছে কৃষকদের কর্মকুবের জন্য, আহমেদাবাদ সত্যাগ্রহ হচ্ছে শ্রমিকদের ধর্মঘট আন্দোলন মানে ন্যায্য মজুরির জন্য, মনে রাখবে। হ্যাঁ, চলো এই যে এখানে ছকের মাধ্যমেও এনেছি আমি, দেখো থ্রি সত্যাগ্রহ, তিনটে সত্যাগ্রহ ছিল। একটা চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে বিহারে হয়েছিল, খেদা সত্যাগ্রহ 1918 সালে যেটা গুজরাটে হয়েছিল, আহমেদাবাদ মিল স্ট্রাইক 1918 সালে হয়েছিল, গুজরাটে হয়েছিল। সাল এবং যেটা এখানে লিখা আছে এই ছকটা খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন এখান থেকেই দেবে। ঠিক আছে, চলো ভালো। এদিকে গান্ধীজি বিভিন্ন সত্যাগ্রহ করছে, ভালো কথা। ঠিক এরপরে কি হচ্ছে একটা ঘটনা, দেখো 1914 সালে বলেছিলাম আমি, কি হচ্ছে তোমার প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এবং সেটা 1918 সালে কি হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হচ্ছে এবং ইংরেজরা কিন্তু জয়লাভ করছে, ইংরেজদের পক্ষ কিন্তু এই যুদ্ধে জিতে যাচ্ছে। তাহলে যুদ্ধে জিতে যাওয়ার পর তারা কথা দিয়েছিল, যখন যুদ্ধতে ভারতবর্ষের সাপোর্ট নিয়েছিল, সেক্ষেত্রে তারা কথা দিয়েছিল, কি কথা দিয়েছিল, যে ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেব। সেই জন্য তারা একটা আইন পাস করছে, ভারতবর্ষের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। তারা একটা আইন পাস করলো, দেখো 1918 সালে যুদ্ধ শেষ হলো, 1919 সালে একটা আইন পাস করলো যে ভারতবর্ষ থেকে একটা কি করবো, ডোমিনিয়ন স্ট্যাটাস বা তাদেরকে একটা স্বায়ত্ত শাসন দেবো। ডোমিনিয়ন স্ট্যাটাস কি আমি ক্লাসে বলেছি। তো দেখো যে আইনটা করছে রাওলাট আইন, যে আইনটার নাম কি, রাওলাট আইন। এই আইনটা কেন নাম এরকম, কারণ স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে গঠিত হয়েছিল এটা, সেই জন্য একে বলা হয় রাওলাট আইন। ঠিক আছে, স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে গঠিত ছিল সেডিশন কমিশন। সেডিশন কি নাম বললাম, সেডিশন কমিটি গঠিত হয়েছিল, যেই কমিটির সুপারিশেই এই আইনটা পাস হয়েছিল, যেটা নাম হচ্ছে রাওলাট আইন। সেই জন্য স্যার সিডনি রাওলাটের নাম অনুযায়ী নাম হয়েছে রাওলাট আইন, 1919 সালে পাস হলো, ভালো কথা। কিন্তু দেখো এখানে একটা টুইস্ট, কি টুইস্ট, বলেছিল এক আর আইনে পাস করছে এক। কি, এই আইনকে কালা আইন বলা হয়, ব্ল্যাক অ্যাক্ট বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলা হয় বলছি, চলো বৈশিষ্ট্য পড়ো। এই আইন যখন পাস করছে, ভারতবর্ষের ভেবেছিল ভালো কিছু আইন, কিন্তু আইন যখন পাস করছে, আইনে কি বলা হচ্ছে, দেখো আইনে বলা হচ্ছে যে বিচার ছাড়া গ্রেপ্তার। কি, ধরো তুমি ঘুরে বেড়াচ্ছ রাস্তায়, তোমাকে কোনো বিচার ছাড়াই তোমাকে আমি গ্রেপ্তার করতে পারবো, এই আইনে লেখা আছে, আইনে রাওলাট আইনে। চেয়েছিল স্বায়ত্ত শাসন, আর আইনে পাস করেছে কি, দেখো ইংরেজরা বিচার ছাড়া গ্রেপ্তার, বিনা বিচারে আটক। ঠিক আছে, বিচার ছাড়া গ্রেপ্তার, বিনা বিচারে আটক। ঠিক আছে, তারপরে তোমার আপিলের অধিকার হরণ, আপিলের অধিকার হরণ, আপিলের অধিকার হরণ কেমন, ধরো তুমি দোষ করোনি অথচ সরকার তোমাকে মানে পুলিশ তোমাকে জেলে ভরে দিল, এবার তুমি হাইকোর্টে অ্যাপিল করতে গেলে, তোমার হাইকোর্টে অ্যাপিল নেবে না বা সুপ্রিম কোর্টে অ্যাপিল নেবে না, অ্যাপিলের অধিকারটা হরণ করে নিয়েছে, অ্যাপিল করা যাবে না কোথাও, এই আইনে পাস করাই। আর কি পড়াই, সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা। কি, সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা, সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা মানে স্যার, সংবাদপত্রের নিষেধাজ্ঞা মানে সংবাদপত্র পাবলিশ করতে পারবে না ভারতবাসীরা ব্রিটিশদের বিরুদ্ধে। আর কি, তল্লাশির ক্ষমতা, অর্থাৎ ইচ্ছে করলেই তোমার বাড়ি আমি তল্লাশি করতে পারবো, কোনো ধরনের ডাউট ছাড়াই, কোনো ধরনের সন্দেহ ছাড়াই, যে কোনো ভারতবর্ষের বাড়ি আমরা সার্চ করতে পারবো। ঠিক আছে, এটা তল্লাশির একটা ক্ষমতা পেয়ে গেল। তো দেখো রাওলাট আইনে ভেবেছিল ভারতবর্ষীরা আমাদেরকে স্বাধীনতা দিবে, ডোমিনিয়ন স্ট্যাটাস দিবে, আর ইংরেজরা উল্টো কাজ করেছে আইনে। দেখো বিনা বিচার ছাড়াই গ্রেপ্তার করছে, বিনা বিচারে আটক করছে, কোনো অ্যাপিল করা যাচ্ছে না কোথাও, সংবাদপত্রের নিষেধাজ্ঞা করছে, বিনা বিচারে বা তল্লাশির ক্ষমতা পেয়ে যাচ্ছে। এই সমস্ত আইন পাস করছে, সেই জন্য কেবল কি বলা হয়, কালা আইন বা ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। ঠিক আছে, সেই জন্য ভারতীয় যারা জাতীয়তাবাদী হয় তারা কি বলছে আইনকে, দলিল নেই, অ্যাপিল নেই, উকিল নেই, গান্ধীজিও বলতো এটা। ঠিক আছে, এই যখন আইন পাস করলো তখন কি হলো,
তখন ভারতবর্ষে যে নেতাগুলো আছে, বিভিন্ন নেতারা যে ইংরেজদের যে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ছিল দিল্লিতে, সেই ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল থেকে পদত্যাগ শুরু করছে। যেমন আলী জিন্না পদত্যাগ করেছিল, মদন মোহন মালব্য পদত্যাগ করেছিল, মাঝারুল হক পদত্যাগ করেছিল। এরা চুপ করে পদত্যাগ করেছিল ব্রিটিশদের বিরোধিতা করার জন্য, এবং সব থেকে বিরোধিতা করেছিল গান্ধীজি, মহাত্মা গান্ধী। ঠিক আছে। আর এই রাওলাট আইনের বিরুদ্ধে চারিদিকে বিদ্রোহ শুরু করে, বিভিন্ন জায়গায় পদত্যাগ শুরু হয়ে যায়। আর তারই মধ্যে উল্লেখযোগ্য একটা ঘটনা হলো তোমার কি, উল্লেখযোগ্য ঘটনা হলো তোমার কি বলবো, জালিয়ান ও আলানাবাগের হত্যাকাণ্ড, যেটা তোমাদের নেক্সট স্লাইডে আছে। তো এই যে রাওলাট আইন পাস করলো ব্রিটিশ সরকার, এর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিরোধিতা করতে শুরু করলো। ঠিক আছে। বিনা বিচারে গ্রেপ্তার করে নেবে, বিনা আটক করে নেবে, অ্যাপিলের অধিকার থাকবে না, সংবাদপত্রের নিষেধাজ্ঞা, তল্লাশির ক্ষমতা থাকবে। এর বিরুদ্ধে ভারতবর্ষেরা বিভিন্ন জায়গায় আন্দোলন করতে শুরু করলো, এবং ভারতবর্ষের বিভিন্ন নেতারা পদত্যাগ করতে শুরু করলো। ভালো কথা, খুব ভালো। আর এরই বিরুদ্ধে চারিদিকে বিদ্রোহ হতে শুরু করলো। তার মধ্যে অন্যতম বিদ্রোহ হচ্ছে বা সব থেকে বিরোধিতা করছে কোথায়, পাঞ্জাবে। পাঞ্জাবের কোথায়, পাঞ্জাবের অমৃতসরে। পাঞ্জাবের কোথায়, অমৃতসরে। তাহলে 1919 সালের রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে বিরোধিতা করছে কোথায়, সব থেকে বিরোধিতা করছে অমৃতসরে। কে কে করছে, নেতা কে ছিল অমৃতসরের? নেতা ছিল তোমার, নেতার নাম অবশ্যই মনে রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, ডক্টর সৈফুদ্দিন কিচলু। সৈফুদ্দিন সৈফুদ্দিন কিচলু, নাম কিন্তু সুপার, কিচলু। আর একজনকে, আর হচ্ছে ডক্টর সত্যপাল। সত্যপাল, সত্যপাল। এই সৈফুদ্দিন কিচলু আর সত্যপাল, হ্যাঁ, এরা দুজন হচ্ছে পাঞ্জাবের নেতা। কি করলো, যখন রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো চারদিকে, তার মধ্যে পাঞ্জাবে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেল। তখন পাঞ্জাবের দুই নেতা সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে পুলিশ কি করলো, গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, তাদেরকে জেলে ভরে দিল। আর ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালকে গ্রেপ্তার করার জন্য পাঞ্জাবে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেল, যেটা তাদের লিডারকে গ্রেপ্তার করে নিয়েছে। আরো আন্দোলন চরম পর্যায়ে পৌঁছে গেল। আর এই রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য একটা কি করলো, একটা তোমার আলোচনা সভাও ডাকা হলো। সে আলোচনা সভায় কোথায় ডাকা হলো, সেই আলোচনা সভা ডাকা হলো পাঞ্জাবের অমৃতসরের জালিয়ান ওয়ালাবাগের বলে একটা জায়গাতে। এই যে জালিয়ান ওয়ালাবাগের একটা ছবি তোমাদের এনেছি, এই জায়গায় ডাকা হলো, মিটিং ডাকা হলো, যে কি করা যায়, কিভাবে আমরা তোমার সত্যাগ্রহের সহিত আমরা আন্দোলনের মোকাবিলা করব বা আন্দোলন কিভাবে পরিচালিত করব। ঠিক আছে। সবাই এসে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে এই পাঞ্জাবের অমৃতসরের জালিয়ান ও আলানাবাগের যে জায়গা, সেই জায়গায় সবাই কি হলো, জমায়েত হলো, এবং তারা মিটিং শুরু করলো। আর সেই জালিয়ান ওয়ালাবাগের যে মাঠ বা ফিল্ড বলতে পারো, বা একটা গ্যালারি বলতে পারো, সেই গ্যালারির একটাই গেট ছিল। কি বললাম, একটাই গেট ছিল, ঢোকার এবং বের হওয়ার। তখন ব্রিটিশ সরকার কি করলো, তখন জেনারেল ডায়ার ছিল। ঠিক আছে। কি বললাম, জেনারেল ডায়ার ও মাইকেল, মনে রাখবে, মাইকেল ও জেনারেল ডায়ার, এরা দুজন মেন লোক ছিল, জেনারেল ছিল। এরা কি করে আদেশ বা নির্দেশ দিয়ে দিল যে গেটটা আছে, একটাই গেট আছে, এই গেটটাকে ব্লক করে দাও, এবং এই যে লোক 10 থেকে 20,000 মানুষের জড়ো হয়েছে এই মিটিং এ আন্দোলনের জন্য রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে, এদের উপর গুলি চালিয়ে দাও। টানা 10 মিনিট ধরে একদম 1600 রাউন্ডের বেশি, প্রায় 1650 রাউন্ড গুলি চালানো হয়েছিল, এবং মানুষকে কিন্তু হত্যা করা হয়েছিল, চরম নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। দেখেছো কি অবস্থা করেছে এদের উপর, এরা কি করছে, গুলি চালাচ্ছে, ইংরেজরা একদম নৃশংসভাবে গুলি চালিয়েছিল, 1600 রাউন্ড প্লাস গুলি চালিয়েছিল। এবং অনেকে প্রাণের ভয়ে কি করেছিল, পাশে একটা কুয়ো ছিল, এই কুয়োর মধ্যে ঝাঁপ দিচ্ছিল, এবং কুয়োতে পড়েও অনেক মানুষের মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছিল। ঠিক আছে। এই ছিল ইতিহাসে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড। ডেটটা অবশ্যই মনে রাখবে, 13ই এপ্রিল, এটাই পরীক্ষায় দেয়। 1919 সাল তো সবাই পারবে, এটাই মনে রাখতে হবে, 13ই এপ্রিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ইতিহাসের নামে পরিচিত এটা। ঠিক আছে। এর বিরুদ্ধে বিরোধিতা করেছিল কে কে,
এর বিরুদ্ধে বিরোধিতা করেছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি করেছিলেন? তাকে যে স্যার উপাধি দিয়েছিল, নাইট উপাধি দিয়েছিল, সেই নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন তিনি। এছাড়াও গান্ধীজিও একটা উপাধি ত্যাগ করেছে, যেটার নাম আছে কাইজার ই হিন্দ। কি বললাম? কাইজার কাইজার ই হিন্দ। এই উপাধিটা ত্যাগ করেছিল ব্রিটিশদের দেওয়ার। আর কি হয়েছিল? হান্টার কমিশন গঠন হয়েছিল। হান্টার কমিশন গঠন হয়েছিল, যে এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এর তদন্ত একটা কমিটি গঠন করা ছিল। ঠিক আছে। আর এই যে মাইকেল ও ডায়ার, তাদের এ পরীক্ষায় কিন্তু দেয় যে কার নির্দেশে করা হয়েছিল। মাইকেল ও ডায়ার এটা পরীক্ষায় দেয়। ঠিক আছে, এটা পরীক্ষায় দেয়। কত পরীক্ষায় দেয় দেখো, এগুলোই পরীক্ষার ইম্পর্টেন্ট জায়গা। এই যে মাইকেল আর ডায়ার, এরা দুজনে কি করলো? আদেশ দিল বলে এরকম ঘটনা হলো। পাঞ্জাবের উধম সিং বলে একজন ছিল, তোমাদের খুব দেখতে প্রশ্ন করলে এগুলো দিবে। উধম সিং বা উধম সিং বলা হয়। হ্যাঁ, উধম সিং। উধম সিং এর রাগ কিন্তু ছিল, এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের রাগ কিন্তু তার মধ্যে ছিল। 1919 সালে ঘটনা হয়েছে, তিনি চোখে দেখেছিলেন। আর তিনি প্রতিশোধ নিচ্ছেন দেখো 1940 সালে ইংল্যান্ডে গিয়ে, একদম লন্ডনে গিয়ে মাইকেল ডায়ারকে সরাসরি গুলি করে মারছেন লোকের সামনে, একদম সবারই সামনে। এই হলো উধম সিং। ও জানছে আমি মারা যাব, কিন্তু মারবো দিয়ে মরবো, বলে না, মারবো দিয়ে মরবো। তাই উধম সিং তার রাগটা ছেড়েছিল এদের উপর। পরীক্ষায় দেয় যে মাইকেল ও ডায়ার যারা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড করিয়েছিলেন, তাকে কে হত্যা করেছিল? তাকে করেছিল উধম সিং। তিনি পাঞ্জাবেরা খুব রাগী হয়, তাদের 100 বছর রাগ থেকে যায়। দেখেছো, 1919 সালের হয়েছে, আর 1940 সালে গিয়ে রাগের প্রতিশোধ নিচ্ছে প্রায় 21 বছর পর। তো এই হলো উধম সিং, এই হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো বেশ। হ্যাঁ, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, দাঁড়াও এখনই মনে আসলো। এই যে সত্যাগ্রহের কথা বলছিলাম, এই চম্পারণ সত্যাগ্রহের পরেই তোমার কি হয়েছিল? চম্পারণ সত্যাগ্রহের পরে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর এই যে মহাত্মা গান্ধী উপাধি, মহাত্মা গান্ধী, এটা গান্ধী, তাই না? এই যে মহাত্মা উপাধিটা কিন্তু দিয়েছিল। মহাত্মা উপাধিটা কে দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল চম্পারণ সত্যাগ্রহের পরে। এটা কিন্তু পরীক্ষায় দেয় তোমাদের। ঠিক আছে, তার তো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা তো না। মহাত্মা উপাধি কে দিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কেন? চম্পারণ সত্যাগ্রহ সাকসেস হওয়ার পরে। ঠিক আছে, চলো বেশ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বললাম, ভালো কথা। তাহলে 1918 সালে কি হচ্ছে? প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজরা জয়লাভ করছে, তারপর তারা রাওলাট অ্যাক্ট চালু করছে, এবং অপরদিকে আর একটা ঘটনা তারা ঘটাচ্ছে, যে ঘটনাটা হচ্ছে তুরস্ককে নিয়ে। এশিয়া এবং তোমার বলতে পারো তোমার ইউরোপ, এই দুটোর মিডিলে একটা জায়গা আছে যেটা হচ্ছে তুরস্ক। সেই তুরস্ককে নিয়ে একটা সমস্যা শুরু হচ্ছে। তুরস্ককে নিয়ে সমস্যা শুরু হচ্ছে কি? তুরস্ক হচ্ছে খলিফার একটা জায়গা বলতে পারো। খলিফা বলতে ধর্মের, মুসলমান ধর্মের যিনি হেড বা মুসলমান ধর্মের যিনি পরিচালক, তাকে খলিফা বলা হয়। এই খলিফা হচ্ছে একটা পদ বা র্যাঙ্ক। ঠিক আছে, পদ বা র্যাঙ্ক মুসলিম জগতের, তুরস্কের। এই খলিফা যে পদ, সেই পদের মর্যাদা কিন্তু কি করছিল? হারিয়ে দিচ্ছিল, বা খলিফাকে আর সম্মান দিচ্ছিল না যখন প্রথম বিশ্বযুদ্ধে জিতে গেল ইংরেজ। কেন দিচ্ছিল না? তার কারণ অনেক আছে। কারণ এরও আগে কি করছিল? তুরস্ক কিন্তু অটোমান তুর্কি যাতে বলা হয়, অটোমান তুরস্কের যে অটোমান তুর্কি, তারা কিন্তু দিন দিন তাদের সাম্রাজ্য বাড়াচ্ছিল, এবং ইংরেজদেরও অনেক জায়গা কিন্তু দখল করে নিয়েছিল এক সময়। ফলে ইংরেজদের রাগ ছিল এই অটোমান তুর্কিদের উপরে, এবং ইংরেজরা ভারতবর্ষের সাপোর্ট নেওয়ার জন্য ওই মুসলিম লীগের সাপোর্ট নিয়েছিল। তারা বলেছিল যে তুরস্ককে আমরা কিছু করব না। ঠিক আছে, যেমন বলেছিল যে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস দেব, কিন্তু উল্টো কি করছে? রাওলাট আইন চালু করছে। ঠিক সেই রকমই তারা মুসলমানদের সংগঠন থেকে কথা দিয়েছিল যে তুরস্ক যে খলিফা, সেই খলিফাতন্ত্র বজায় থাকবে, তুরস্কর খলিফাদের আমরা কিছু করব না। ঠিক আছে, তারা কথা দিয়েছিল, তাদের হেল্প নিয়েছিল। কিন্তু যুদ্ধে যখন জিতে যাচ্ছে, তখন কিন্তু কি করছে? তুরস্কের খলিফার তন্ত্রকে কি করছে? তারা তুরস্কের খলিফাতন্ত্রের অবসান করছে, যে আর তুরস্কের খলিফাতন্ত্র থাকবে না, সেখানে এইসব টুপি ফুপি চলবে না, দাড়ি মাড়ি চলবে না, কোনো ধরনের তোমার
বোরখা টোরখা হাবি জাবি এগুলো চলবে না, কি করতে হবে, এগুলো সব বাদ, অর্থাৎ মুসলিম জগতের যে মুসলিম কালচার সমস্ত বাদ, খলিফা তন্ত্র বাদ, এখন আমরা যেটা বলবো সেটাই শুনতে হবে। তুরস্কের উপর এরকম একটা চাপিয়ে দিচ্ছে। আর এর বিরুদ্ধে তারা কারা আন্দোলন, ভারতবর্ষে আন্দোলন হচ্ছে, ঠিক আছে। এই খলিফাদের মর্যাদা রক্ষার জন্য, খলিফাদের যাতে কিছু না হয়, খলিফাদের অবস্থা যেমন আগের মতোই থাকে, এই মর্যাদা রক্ষার জন্য ভারতবর্ষে আন্দোলন যেটা হচ্ছে সেটা হচ্ছে খিলাফত আন্দোলন, ঠিক আছে। খিলাফত আন্দোলন ভারতবর্ষে কি হচ্ছে, খিলাফত আন্দোলন শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। খিলাফত আন্দোলন শুরু হয়ে যাচ্ছে, ওকে। খিলাফত আন্দোলনের নেতাকে, নেতা হচ্ছে দুই আলী ভ্রাতৃদ্বয় যাদের নাম হচ্ছে মোহাম্মদ আলী আর শওকত আলী। পরীক্ষায় ইম্পর্টেন্ট যে খলিফাত আন্দোলনের নেতাকে কত সালে হয়েছিল, দুটো ইম্পর্টেন্ট। কেন হয়েছিল, তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার জন্য। আর ঠিক এই সময়ে কি করেছিল, গান্ধীজিও এগিয়ে এসেছিল। গান্ধীজি এগিয়ে এসেছিল কারণ গান্ধীজি এর আগে কি করেছে, 3টা সত্যাগ্রহ পাস করেছে, একটা চম্পারণ, একটা খেদা, আর একটা কি আহমেদাবাদ, তাই না, সিকে। এই 3টা আন্দোলন তার সব সাকসেস হয়েছে। তিনি দেখছেন খিলাফত আন্দোলন যদি আমি জয়েন করি তাহলে কি করব, মুসলমানদেরও সাপোর্ট পেয়ে যাবো, আমি মুসলমানদেরকে আমার দিকে টেনে নিতে পারবো। তাহলে আমি কি করবো, ভারতবর্ষে একটা বড় সড়ো আন্দোলন করব, যে আন্দোলনটা কি হবে, ভারতবর্ষদের ইংরেজদের ভিতকে নাড়িয়ে দেবো এবং আমরা ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে পারবো। এই একটা বুদ্ধি খাটালো গান্ধীজি। যে গান্ধীজি কি করলো, এই খিলাফত আন্দোলনকে সমর্থন করলো। তিনি বললেন হ্যাঁ যা করছো ভালো করছো, আমিও সাপোর্টার আছি। তিনি কি করলো, 1919 সালের যে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স এর সভাপতি হয়ে গেল এবং তিনি সভাপতিত্ব করতে লাগলেন। তাকে সবাই মেনে নিল মুসলমান সমাজ এবং তিনি মুসলমানদের সাপোর্টার পেল, অর্থাৎ খিলাফত আন্দোলনকে তিনি সাইড বাই সাইড সাপোর্ট করলো এবং মুসলমান জগৎকেও তিনি কি করলো, তার আন্ডারে নিয়ে চলে আসলো। এই হলো খিলাফত আন্দোলন, ঠিক আছে। অর্থাৎ তুরস্ক যে খলিফার শাসন, সেই খলিফার শাসনের অবসান যে করিয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার, সেটার বিরুদ্ধে বিরোধিতা করেছিল এই খিলাফত আন্দোলন। তো আলী ভ্রাতৃদ্বয় তো করেছিল, এর পাশাপাশি আরো 2-1 করেছিল যাদের নামটা একটু মনে রাখবে, কারণ মনে রাখাটা ইম্পর্টেন্ট। আরো বাকি যে নেতা সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, ইম্পর্টেন্ট ব্যক্তি, মৌলানা আবুল কালাম আজাদ, আর লিখলাম না, তোমরা বুঝে গেছো। তারপরে হচ্ছে হাকিম আজমাল, কে, হাকিম আজমাল, ঠিক আছে। এই মোটামুটি। আর হাকিম আজমাল খান আর হাসরাত মাহানের মনে রাখা দরকার নাই, এই দুটো নাম একটু মনে রাখবে। মোহাম্মদ আলী, শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ, হাকিম আজমাল খান এবং গান্ধীজি সমর্থন করেছিল এই আন্দোলনকে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, খিলাফত আন্দোলন কত সালে হয়েছে, এই নেতাকে, আর কেন হয়েছিল, তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার জন্য। কোথায় হয়েছিল, ভারতবর্ষে হয়েছিল, সমর্থন গান্ধীজি করেছিল, ব্যাস। ওকে, চলো তাহলে এখন কি হলো, গান্ধীজি দেখো সত্যাগ্রহ পাস করে নিয়েছে, সত্যাগ্রহ সাকসেসফুল পেয়ে গেছে, তাই না। চম্পারণ সত্যাগ্রহ বিহারে, সেখানে সফলতা পেয়েছে। খেদা সত্যাগ্রহ তোমার আহমেদাবাদে, এই গুজরাটে, সেটাও সফলতা পেয়েছে। তারপর আহমেদাবাদ যে স্ট্রাইক মিল, সেখানেও সফলতা পেয়েছে গুজরাটে। তারপর দেখো খলিফাদের যে খিলাফত আন্দোলন, খলিফার মর্যাদা রক্ষাতে, সেখানেও তিনি সাপোর্ট পেয়েছেন। তো সব মিলে এখন 4-5টা জায়গা থেকে তিনি সাপোর্ট পেয়ে গেছেন। তাই তিনি এখন চিন্তা ভাবনা করলেন, এখন কি করব, এখন বড় সড়ো একটা আন্দোলন করব, ফলে ইংরেজদের ভিতকে আমরা নাড়িয়ে দিতে পারবো বা আমরা ডোমিনিয়ন স্ট্যাটাসটা আদায় করতে পারবো। অর্থাৎ এই আন্দোলন কেন করছে, তাহলে তিনি রায়ট আইন যে পাস করেছিল ইংরেজরা, একটা দমনমূলক আইন বা কালা আইন বা ব্ল্যাক অ্যাক্ট, তার বিরোধিতা করার জন্য এই আন্দোলন শুরু করেছিল। তারপরে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি তো কাইজার উপাধি ত্যাগ করেছেন, সাথে সাথে তিনি একটা আন্দোলনের বড়সড় আন্দোলনের চিন্তা ভাবনা করেছেন। তারপর খিলাফত যে আন্দোলন, খিলাফতদের মানে যে বিরুদ্ধে যে ব্রিটিশরা যে ব্যবস্থা করছিল তার বিরোধিতা করার জন্য বা খলিফাদের মর্যাদা রক্ষার জন্য যে আন্দোলন, সে আন্দোলনকে সামিল করতে এই একটা বিখ্যাত বড়সড় একটা আন্দোলন, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। অর্থাৎ এই সমস্ত কারণে তিনি কি শুরু করলেন, অসহযোগ আন্দোলন শুরু করলেন 1920 সালে। তোমাদের পরীক্ষায় দিয়েছে অসহযোগ আন্দোলন কত সালে শুরু করেছে এবং কে করেছে, এই যে এই ব্যক্তিটা করেছে, চিনতে পারছো আশা করছি ব্যক্তিটাকে। এ হচ্ছে ধুতি পরা গান্ধীজি, ঠিক আছে। এই গান্ধীজি খিলাফত আন্দোলন শুরু করছে। এই খিলাফত আন্দোলনের কর্মসূচি কি, টার্গেট কি তাদের,
কি কি করবে? টার্গেট হচ্ছে সরকারি বিভিন্ন চাকরির থেকে আমরা কি করব, বরখাস্ত করব। অর্থাৎ কেউ ধরো অফিসে কাজ করে অফিস পদত্যাগ করবে সরকারি, কেউ স্কুলে চাকরি করে স্কুল পদত্যাগ করবে, কেউ উকিলের কাজ করে উকিলের কাজ পদত্যাগ করবে। সরকারি বিভিন্ন চাকরির কি করবে, পদত্যাগ করবে। তো পদত্যাগ করলে কি করবে, কি হবে, ব্রিটিশ সরকারের যে কাজ সে কাজগুলো বন্ধ হয়ে যাবে, কারণ ভারতবর্ষের লোক দেখে নিয়েই তো তারা কাজ করছে। তারা যদি পদত্যাগ করে তাহলে তাদের কিন্তু কাজ কিন্তু স্থগিত হয়ে যাবে, মানে থেমে যাবে। তাহলে এই একটা কর্মসূচি, প্রথম প্ল্যানিং টার্গেট, সরকারি জায়গায় বিভিন্ন চাকরি করছে তারা কি করে, পদত্যাগ শুরু করলো। 2 নম্বর হচ্ছে আদালত বর্জন করো, যারা বিভিন্ন আদালতে চাকরি করছো বা আদালতে বিভিন্ন ওকালতি করছো সে আদালত বর্জন করে দাও। 3 নম্বর কি, বিদেশি কাপড় বর্জন করো, বিদেশি যে কাপড় সেগুলো কি করো, বর্জন করো। ভারতবর্ষের যে খাদি, ভারতবর্ষের যে খাদি সেই খাদি তারা কি করো, ব্যবহার করো। খাদি, খাদি সুতি এবং ও চরকার পোশাক ঘরো, চরকার মাধ্যমে তারা বানাও এবং পরো, বিদেশি জামা কাপড় বাদ দিয়ে দাও। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করো, ইংরেজদের বিভিন্ন শিক্ষা কেন্দ্র করো, ত্যাগ করো। এই হলো কর্মসূচি কার, গান্ধীজির অসহযোগ আন্দোলনের। আর কি, হিন্দু মুসলমান এক হও, এক হয়ে গেছে অলরেডি। হিন্দু মুসলমান ঐক্য, আর কি, অস্পৃশ্যতা দূরীকরণ, অস্পৃশ্যতা দূরীকরণ, অস্পৃশ্যতা দূরীকরণ। এই সমস্ত টার্গেটকে রেখে তিনি অসহযোগ আন্দোলন শুরু করছে ভারতবর্ষে। ঠিক আছে, অসহযোগ আন্দোলন শুরু করছে, যেটাকে ইংরেজি কি বলা হয়, নন কোঅপারেশন মুভমেন্ট। কোঅপারেশন মুভমেন্ট, নন মানে কি না, কোঅপারেশন মানে কি সাহায্য করা, মুভমেন্ট মানে আন্দোলন। তাহলে আমরা কি করব, এখন থেকে আর ইংরেজদেরকে সাহায্য করব না, অসহযোগ মানে সাহায্য করব না। কার দেখে, ইংরেজ দেখে। কোথায় করব না, বিভিন্ন সরকারি চাকরি, আদালত, তাদের বিদেশি জামা কাপড় কিনবো না, জাতীয় শিক্ষা আমরা প্রতিষ্ঠা করবো, তাদের শিক্ষা আমরা নিব না। অর্থাৎ বিভিন্ন জায়গায় তাদেরকে অসহযোগ করবো, তাদের সাহায্য করবো না। আর আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস চাই, যতদিন না ডোমিনিয়ন স্ট্যাটাস দিচ্ছে আমরা এই অসহযোগ আন্দোলন কন্টিনিউ করব। 1920 সালে তিনি ডিক্লারেশন দিয়ে দিলেন। এবং আন্দোলনের তিনি মূল বক্তব্য কি রাখলেন, যে এই আন্দোলন কেমন ভাবে হবে, এই আন্দোলন হবে কিভাবে, তোমার অসহযোগ, সেখানে মারপিট দাঙ্গা হবে না, সেখানে শান্তির সাথে অর্থাৎ সত্যাগ্রহের সাথে অসহযোগ ভাবে আমরা কোন ধরনের মানে আমরা নন কোঅপারেশন, আমরা কোন ধরনের ভাঙচুর মারপিট টারপিট করব না, আমরা পেশেন্সের সহিত শান্তির সহিত আমরা আন্দোলন শুরু করব। তার টার্গেট ছিল আন্দোলন যত বেশি সময় যাবে তারা দিকে ব্যস্ত করবো, তারা ভাবে আন্দোলন করছে কোনো ব্যাপার নাই, তারা যখনই অন্যদিকে ব্যস্ত হবে এই আন্দোলন ধামাকা হয়ে যাবে। ঠিক আছে, একটা টার্গেট ছিল। তো তিনি ভেবেছিলেন আন্দোলনটা অসহযোগ ভাবে করবেন, মানে অসহযোগ মানে মারপিট দাঙ্গা হাঙ্গা করবে না, শান্তিপূর্ণ ভাবে করবেন ভেবেছিল। কিন্তু এই আন্দোলন শান্তিপূর্ণ ভাবে থাকেনি। 1922 সাল যখন আসলো, 1920 সালে শুরু হয়েছে, তো 1922 সাল যখনই আসলো তখন কি হলো, 1922 সাল যখনই আসলো, 1922 সালের তোমার 4th ফেব্রুয়ারি, হ্যাঁ বিভিন্ন বইয়ে তোমার 5th ফেব্রুয়ারি পাবে, হ্যাঁ সেটাও ঠিক, আবার এটাও ঠিক। অ্যাকচুয়াল আনসার হচ্ছে 4th ফেব্রুয়ারি। তোমরা কোশ্চেনে যদি 4th ফেব্রুয়ারি পাও এটাই হবে সঠিক আনসার, যদি 5th ফেব্রুয়ারি না থাকে তাহলে 5th ফেব্রুয়ারি থাকবে, বিভিন্ন বইয়ে থাকে। তো সেটা বিভিন্ন তর্ক বিতর্ক আছে, আমি সেটাতে যাবো না, দুটোই তোমাদের বলে দিলাম। তো 1922 সালের 4th ফেব্রুয়ারি, 4ই ফেব্রুয়ারি কি হচ্ছে, উত্তরপ্রদেশের গোরখপুর বলে একটা জায়গা আছে, হ্যাঁ গোরখপুর, উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরার একটা বাজার আছে। সেই বাজারে খাদ্যের দাম বেড়ে যায়, বিভিন্ন খাদ্যের দাম বেড়ে যায়, তার বিরুদ্ধে বিরোধিতা করতে শুরু করে গোরখপুরের লোক। এবং মদের দোকান যাতে বন্ধ করে দেয়, কারণ মদের দোকান খোলা থাকলে বাড়িতে অশান্তি হচ্ছে, তারা টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, মদের দোকান যাতে বন্ধ হয়ে যায় তার দাবিতে কি করছে, স্বেচ্ছাসেবকরা সেখানকার শান্তিপূর্ণভাবে মিছিল করছিল। কিভাবে, শান্তিপূর্ণভাবে, রিল্যাক্সে ভাবে মিছিল করছিল। কিন্তু কি হয়, পুলিশ সেখানে কি করে, পুলিশ সেখানে গিয়ে বিভিন্ন দাঙ্গা হাঙ্গা করতে শুরু করে, তাদের উপর লাঠি চার্জ করে দেয়। আর লাঠি চার্জ যখন করে দেয় তখন পাবলিক খেপে যায়, দেখেছো পাবলিক খেপে গেছে, তখন এই পুলিশের গাড়িকে তারা তাড়া করে এবং তাড়তে তাড়তে নিয়ে গিয়ে তার পুলিশরা ভয়ে গিয়ে, মানে এরা পায় অনেক প্রায় অনেক লোক, হ্যাঁ বলতে পারো 5,000 লোক প্রায়, মানে তাড়া করে
তারা করতে করতে কি করে দেখে পুলিশ স্টেশন, এরা ভয়ে আত্মরক্ষার জন্য পুলিশরা পুলিশ স্টেশনে ঢুকে যায়। পুলিশ স্টেশনে ঢুকে গিয়ে তারা ভালো আমরা বেঁচে গেলাম, কিন্তু এই যে পাবলিক গিয়ে পুলিশটাকে ঘিরে নেয়, মানে স্টেশনটাকে ঘিরে নেয়। তাদেরকে স্টেশনে ঘেরার পর তাদের স্টেশনের চারি সাইডে কেরোসিন ঢেলে দেয়, এবং কেরোসিন ঢেলে দেওয়ার পর আগুন জ্বালিয়ে দেয়, এবং আগুন জ্বালিয়ে 22 জন, হ্যাঁ 22 জন পুলিশকে তারা হত্যা করে। 22 জন পুলিশকে কি করে হত্যা করে আগুনে পুড়িয়ে মেরে দেয়। এইটাই ইতিহাসে চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। তাহলে উত্তরপ্রদেশের গোরখপুরে চৌরি চৌরা বলে একটা জায়গায় হয়, সেই বাজারে সেই জায়গার একটা জেলে 22 জন পুলিশকে কি করে জনতা ক্ষিপ্ত হয়ে 22 জন পুলিশকে হত্যা করে দেয়। এটা ইতিহাসে চৌরি চৌরা হত্যাকাণ্ড নামে পরিচিত। ঘটনা কত 4 ফেব্রুয়ারি, কোন বইয়ে 5 ফেব্রুয়ারি পাবে, এই নিয়ে তোমরা ডাউট থাকবে না, ঠিক আছে। আর যখনই এই চৌরি চৌরা ঘটনা হয়ে গেল 4 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি মানে মোটামুটি 6-7-8 দিন পরে 7-8 দিন পরে গান্ধীজি আন্দোলনটাকে তুলে নিচ্ছে, অর্থাৎ যে অসহযোগ আন্দোলন চলছিল সে আন্দোলনটা কি করছে প্রত্যাহার করে নিচ্ছে 12 ফেব্রুয়ারি। কেন করছে? কারণ তিনি চেয়েছিল শান্তিপূর্ণভাবে আন্দোলনটা কন্টিনিউ হোক দীর্ঘদিন, কিন্তু আন্দোলনটা কি করলো ভায়োলেশন হয়ে গেল। তিনি চেয়েছিলেন নন ভায়োলেন্স হোক, হ্যাঁ, যাতে ভায়োলেশন হিংসাত্মক না হোক, হিংসাত্মক যাতে না হয়, শান্তিপূর্ণভাবে আন্দোলন পরিচালিত হয়। কিন্তু আন্দোলন কি শান্তিপূর্ণভাবে হলো না, হিংসাত্মক আকার ধারণ করলো। ফলে গান্ধীজি কি করলো এই আন্দোলন তুলে নিতে বাধ্য হলো 12 ফেব্রুয়ারি 1922 সালে। তাহলে কোঅপারেশন মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট বা তোমার অসহযোগ আন্দোলন কি হলো তুলে নেওয়া হলো, অসহযোগ আন্দোলন বন্ধ হয়ে গেল। তাহলে যখনই অসহযোগ আন্দোলন তুলে নিল, তখন চিত্তরঞ্জন দাস মানে সিআর দাস এবং মতিলাল নেহেরু এরা কি করছে, এরা গান্ধীজিকে বলছে আপনি কিন্তু এটা ঠিক করলেন। নেতাজিও বলেছিল, হ্যাঁ, যে আপনি কিন্তু এটা ঠিক করলেন না, এখন আন্দোলন চরম পর্যায়ে পৌঁছেছে, এখন আন্দোলনটাকে আপনার তুলে নেওয়া ঠিক হয়নি, আন্দোলনটা থামানো ঠিক হলো না, আপনি আর কিছুদিন আন্দোলনটাকে কন্টিনিউ করতে পারতেন। যদি আন্দোলনটাকে কন্টিনিউ করতেন তাহলে কিন্তু আমরা ডোমিনেন্ট স্ট্যাটাস কিন্তু পেয়ে যেতাম। ফলে গান্ধীজির সঙ্গে একটা মতবিরোধ হয় চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, এবং মতবিরোধ হওয়ায় তারা কি করে, তারা কংগ্রেস থেকে বেরিয়ে যায়, বা কংগ্রেস থেকে বেরিয়ে যায় না, কংগ্রেসের মধ্যেই থেকে তারা একটা পার্টি গঠন করে, ঠিক আছে, একটা দল গঠন করে বা একটা পার্টি গঠন করে, ঠিক আছে। যেই পার্টিটার নাম হচ্ছে কি, যেই পার্টিটার নাম হচ্ছে স্বরাজ দল বা স্বরাজ পার্টি 1923 সালে। কে? এই যে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু, এদের দুজন মিলে কি দল গঠন করলো, স্বরাজ দল। কেন গঠন করলো? তারা বলল যে আমরা এই অসহযোগ আন্দোলন কন্টিনিউ করলে না, আমরা এখান থেকে আর থাকবো না, আমরা আলাদাভাবে আন্দোলন করতে চাইছি, অর্থাৎ আমরা প্রো চেঞ্জ করতে চাইছি, প্রো চেঞ্জেস। কি করতে চাইছি? প্রো চেঞ্জেস, অর্থাৎ আমরা বিশাল একটা পরিবর্তন করতে চাইছি। কি পরিবর্তন? আমরা আইনসভায় ঢুকবো, আপনার কথা আমরা শুনবো না, সেই আইনসভা থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, কিন্তু আপনি আমাদের কি করলেন, আমাদের আশাটাকে ভঙ্গ করে দিলেন। আমরা আবার আইনসভায় ঢুকবো, প্রবেশ করে ব্রিটিশদের বিরোধিতা করব, অর্থাৎ আইনসভার মধ্যে যখন বিল পাস হবে সেই বিলের বিরোধিতা করব, তার মাধ্যমে আমরা আন্দোলন করব, অর্থাৎ আমরা প্রো চেঞ্জেস করব, আমরা পরিবর্তন করব। তাহলে এরা প্রো চেঞ্জেসের পথে গেল, আর যারা থেকে গেল তারা হচ্ছে নো চেঞ্জেস, ঠিক আছে, অর্থাৎ অপরিবর্তন ভাবে থেকে গেল, বাকি গান্ধী ফান্দি বাকি যারা থাকলো সবাই নো চেঞ্জেস। তাহলে দুটো একটা মতবিরোধের ভাগ হয়ে গেল, একটা প্রো চেঞ্জেস একটা নো চেঞ্জেস। প্রো চেঞ্জেসের সাপোর্টার হচ্ছে এই মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। এরা কি করলো, এরা স্বরাজ দল গঠন করলো, একটা দল গঠন করেছিল, এবং এরা ব্রিটিশ আইনসভায় প্রবেশ করে ব্রিটিশদের বিরোধিতা করছিল। তাহলে প্রশ্ন হয় স্বরাজ দল কত সালে গঠন হয়েছিল? হ্যাঁ, 1923 সালে। কে গঠন করেছিল? চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। পরীক্ষায় বহুবার দিয়েছে স্বরাজ দল কে গঠন করেছে। আর তার উদ্দেশ্য কি ছিল? আইনসভায় প্রবেশ করে ব্রিটিশদের বিরোধিতা করা, এটাই ছিল উদ্দেশ্য। কিন্তু গান্ধীজি কি বলেছিল? আইনসভা ত্যাগ করো, কলেজ ত্যাগ করো, বিভিন্ন সরকারি কাজ ত্যাগ করো। এরা বলে না, ত্যাগ করবো না, আমরা প্রবেশ করবো, প্রবেশ করে সেখান থেকে আমরা কি করবো, বিরোধিতা করব। তো এই চিত্তরঞ্জন দাস হচ্ছে স্বরাজ দলের সভাপতি, হ্যাঁ, স্বরাজ দলের সভাপতি, প্রথম সভাপতি ছিলেন। আর এই মতিলাল নেহেরু ছিল কি, সম্পাদক। একটু মনে রাখবে, হ্যাঁ, যদি এইভাবে প্রশ্ন দেয় না, প্রশ্ন দেয় স্বরাজ দল কে গঠন করেছিল, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, কত সালে, এটাই বেশিরভাগ পরীক্ষায় প্রশ্ন দেয় তোমাদের, ঠিক আছে।
এছাড়াও আদার্স যদি নেতার নাম মনে রাখতে পারো তো ভালো। হাকিম আজমল খান, হাকিম আজমল খান, আজমল খান। আচ্ছা, বিঠল ভাই প্যাটেল, মানে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভাই, হ্যাঁ, বিঠল, বিঠল ভাই প্যাটেল, প্যাটেল, ঠিক আছে। এই আর শ্রীনিবাস আয়েঙ্গার, হ্যাঁ আয়েঙ্গার মনে রাখবে তাহলে হবে, আয়েঙ্গার, আয়েঙ্গার, ঠিক আছে। এই তিনজনের নাম একটু মনে রাখলে রাখো, নাহলে অসুবিধা নাই, এই দুটো নাম অবশ্যই মনে রাখো। তাহলে স্বরাজ্য গঠন করলো এবং তারা কি করলো, আইনসভায় প্রবেশ করে ব্রিটিশদের বিরোধিতা করার সিদ্ধান্ত কিন্তু তারা নিল, ঠিক আছে, ভালো কথা। চলো বেশ, এবার দেখো এত আন্দোলন চলছে, এত বিদ্রোহ চলছে, সমস্ত কিছু চলছে, ভালো কথা। এবার এই আন্দোলন বা বিদ্রোহের কি হচ্ছে, একটা ইনভেস্টিগেশন নামছে। যেমন আমি যদি বলি 1909 সালে একটা তোমার আইন পাস হয়েছিল, যে আইনটার নাম কি, মরলে মিন্টো আইন। আশা করছি তোমাদের মনে পড়ছে, মরলে মিন্টো আইন, মরলে মিন্টো। 1919 সালে দেখো, 1919 সালে কি পাস করছে, মন্টেগু চেমসফোর্ড আইন, মন্টেগু চেমসফোর্ড আইন, ঠিক ঠিক বলছি আমি। এই যে মন্টেগু মরলে মিন্টো আইন দেখো 1909 সালে, মন্টেগু চেমসফোর্ড 1919 সালের, দেখো 10 বছর পর একটা আইন পাস করেছে, সংশোধন করেছে। ওরা বলেছিল যে আবার 10 বছর পর আমরা আইন পাস করব, তাই 10 বছর পর যদি পাস করে তাহলে কি হবে, 1929 সালে তাদেরকে একটা আইন পাস করাতে হবে, তাই না। তো 1929 সালে যেটা আইন পাস হয়, সেই জন্য সংশোধন যাতে হয়, প্রত্যেকটা আইনে তারা সংশোধন হতো। 1919 সালে যে ভুলভ্রান্তি ছিল, 1909 সালে যে ভুলভ্রান্তিগুলো ছিল, সেগুলো কারেকশন করেছে 1919 সালের আইনে। 1919 সালে যে আইনের ভুলগুলো থাকবে, সেগুলো 1929 সালের আইনে কি করে সংশোধন করবে। তাই তারা একটা কমিশন গঠন করলো, যে কমিটির নাম আছে সাইমন কমিশন। কেন গঠন করলো, ইনভেস্টিগেশনের জন্য, তদন্তের জন্য। কিসের তদন্ত, ভারতবর্ষের হালচাল কেমন, ভারতবর্ষে এখন কেমন আইন দরকার, ভারতবর্ষের মানুষের প্রয়োজন কি, এই সমস্ত তদন্ত করার জন্য একটা কমিশন গঠন হলো 1927 সালে। পরীক্ষায় বহুবার দিয়েছে যে সাইমন কমিশন কত সালে গঠিত হয়েছিল, সাইমন কমিশন কত সালে গঠিত হয়েছিল, বহুবার পরীক্ষায় দিয়েছে কিন্তু, হ্যাঁ। তো এই সাইমন কমিশন 1927 সালে গঠন হলো এবং 1928 সালে তারা ভারতবর্ষে আসলো। এটাও পরীক্ষা দিয়েছে, ভারতবর্ষে কত সালে এসেছিল, ভারতবর্ষে 1928 সালে এসেছিল। ভারতবর্ষে 1928 সালে যখন আসলো, প্রথম তারা পদার্পণ করলো কোথায়, বোম্বাইয়ে, বোম্বাইয়ে। আর বোম্বাইয়ে কি করলো, মানুষজন তারা আন্দোলন শুরু করে দিল। কি শুরু করলো, সাইমন গো ব্যাক, মানে সাইমন তুমি ফিরে যাও, সাইমন গো ব্যাক, তারা এই স্লোগান দিতে শুরু করলো। এবার প্রশ্ন হলো যে তারা কেন এটা কথা বলছে, সাইমন গো ব্যাক। ভালোই তো, তারা ইনভেস্টিগেশন করতে আসে, ভারতবাসীদের কি প্রয়োজন না প্রয়োজন সেগুলো তদন্ত করে 1929 সালে একটা আইন পাস করবে, যে আইনে তাদেরকে কথা বলবে বা সেই সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানে দেখো ভারতবর্ষীরা সবাই মিলে কি করছে, গো সাইমন গো ব্যাক এই স্লোগানটা দিচ্ছে 1928 সালে যখন তারা আসছে। কেন দিচ্ছে, কারণ হচ্ছে এই যে সাইমন কমিশন গঠিত হয়েছিল, এই কমিশনের 7 জন সদস্য ছিল, হ্যাঁ, কতজন, 7 জন। এই 7 জনের মধ্যে একজনও ভারতীয় সদস্য ছিল না, একজনও ভারতীয় সদস্য ছিল না। ভাবো, তোমার বাড়ি আমি ইনভেস্টিগেশন করতে গেছি, অথচ তুমি বাড়িতে নেই। আমি কি করেছি, আমি কেশবকে নিয়ে গেছি, আমি একে নিয়ে গেছি, দেবকুমারকে নিয়ে গেছি, আমি উর্মিলাকে নিয়ে গেছি, আমি আরো আদার্সকে নিয়ে গেছি, সবাইকে নিয়ে গেছি, কিন্তু আমি বাড়ি কার ইনভেস্টিগেশন করতে গেছি, রোহিতের বাড়ি ইনভেস্টিগেশন করতে গেছি, রোহিত নেই সেখানে, বা রোহিতের বাড়ির কোনো কেউ নেই। তাহলে ইনভেস্টিগেশন কি সঠিক হবে, তদন্তটা কি সঠিক হবে, হবে না, কখনোই হবে না। ঠিক সেই রকমই ভারতবর্ষ তারা ইনভেস্টিগেশন করতে আসছে, অর্থাৎ 7 সদস্যের মধ্যে একজনও ভারতীয় ছিল না, একজন ভারতীয় সদস্য তারা ছিল না, সবাই ছিল ইংরেজ কি ওয়ালাত, সবাই ছিল ইংরেজ। তাহলে ভারতবর্ষে যারা ছিল না, ভারতবর্ষে দেখে যাতে ইনক্লুড করা হয়, বা ভারতবর্ষে না থাকার কারণে তারা বললো সাইমন তুমি ফিরে যাও, ভারতবর্ষের যতক্ষণ না সদস্য নিচ্ছ ইনভেস্টিগেশন, ততক্ষণ আমরা ইনভেস্টিগেশন করতে দিব না। এই জন্য তারা কি করলো, সাইমন গো ব্যাক, তারা আন্দোলন করতে শুরু করে দিল, ঠিক আছে। এবং এই যে কমিশন, সাইমন কমিশন, শেষমেশ কি করলো, তারা ফিরে চলে গেল ইংল্যান্ডে, সেরকম ভাবে ইনভেস্টিগেশন করতে পারলো না।
ভারতের বিভিন্ন জায়গায় তারা এসেছিল, কিন্তু মানুষের চাপে পড়ে তারা ভালোভাবে ইনভেস্টিগেশন করতে পারেনি। ঠিক আছে, তো ইংরেজরা বললো তোমাদের কত দম আছে দেখি, তোমরা তো ইনভেস্টিগেশন করতে দিচ্ছ না, ভালো কথা, তো তোমাদের কত দম আছে একটা দেখি রিপোর্ট, মানে তোমরা সংবিধান রচনা করে দেখাও তো দেখি। তাই বলছে সংবিধান রচনা একটা খসড়া তৈরি করে দেখাও তো দেখি। তোমরা পারবে না, ওই জন্য তো তোমাদেরকে আমরা নেইনি। আমরা সাইমন যে কমিটি গঠন হয়েছে সেই কমিটিতে ভারতীয় সদস্য রাখিনি। কারণ কেন? কারণ তোমাদের দম নাই, তোমরা তো সংবিধানের খসড়াই তৈরি করতে পারো না, তোমরা তো আইন তৈরি করতে জানো না। তো তোমাদের কত দম আছে, তোমরা তো আন্দোলন করছো, তো একটা খসড়া তৈরি করে দেখাও। সেই জন্য দেখো ঠিক তার প্রত্যুত্তর বা তার উত্তরে 1928 সালেই মতিলাল নেহেরু কি করছে, একটা সাংবিধানিক খসড়া পেশ করছে। কি করছে? একটা সাংবিধানিক খসড়া পেশ করছে এই মতিলাল নেহেরু। ঠিক আছে, মতিলাল নেহেরু কি করছে, একটা ভারতের প্রথম সাংবিধানিক খসড়া পেশ করছে এবং সেখানে বলছে যে ভারতবর্ষে কি করবে, ভারতবর্ষকে যাতে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়, ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়। তার কথা বলছে কোথায়? এই সাংবিধানিক খসড়াতে। সাংবিধানিক খসড়াটা কে লিখেছে? মতিলাল নেহেরু লিখেছে। কেন লিখলো? কারণ ইংরেজরা চ্যালেঞ্জ করলো যে তোমাদের কত দম আছে, লিখে দেখাও, তোমরা তো খুব আন্দোলন করছো, গো ব্যাক সাইমন গো ব্যাক, তো তোমরা করে দেখাও কত দম আছে দেখি। তাই বলছে। তখন রেগে কি করলো, এই মতিলাল নেহেরু কি করলো, একটা রিপোর্ট লিখলো, একটা সাংবিধানিক খসড়া লিখলো, বললো যে ভারত বিভিন্ন কথা লিখলো, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে। এটাই হচ্ছে ইতিহাসে নেহেরু রিপোর্ট নামে পরিচিত 1928 সালে। তো প্রশ্ন হয় যে নেহেরু রিপোর্ট কে প্রেস করেছিল? তোমরা ফটাম করে উত্তর দিয়ে দিবে কি? জওহরলাল নেহেরু। নেহেরু জওহরলাল নেহেরু না রে ভাই, জওহরলাল নেহেরু না, এটা হচ্ছে মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরুর বাপ। ঠিক আছে, এই খসড়া ভারতবর্ষের প্রথম সাংবিধানিক খসড়া ব্রিটিশ শক্তিকে চ্যালেঞ্জ করে তিনি পাবলিশ করলেন এবং তাদেরকে জমা দিলেন ব্রিটিশ থেকে, যে লাও রিপোর্ট নাও, সাংবিধানিক খসড়া নাও। ভালো কথা। তাহলে একদিক থেকে সাইমন কমিশন কিছু কিছু রিপোর্ট, সব রিপোর্ট আনতে পারেনি, সেই সাইমন কমিশনের রিপোর্ট একটা। 2 নম্বর রিপোর্ট হচ্ছে নেহেরু রিপোর্ট। ঠিক আছে, এবং নেহেরু রিপোর্টে কি বললো, যে তাদেরকে যাতে কি করা হয়, ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয় 1929 সালের মধ্যে। 1929 সালের মধ্যে তাদেরকে যাতে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়। তো সেই মতিলাল নেহেরু রিপোর্টে বলেছিল 1929 সালের 31শে ডিসেম্বরের মধ্যে কি করতে হবে, আমাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে, ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ স্বায়ত্ত শাসন দিতে হবে, বাংলাতে বলছে স্বায়ত্ত শাসন দিতে হবে। তাই বললো। তাহলে এটা ডেডলাইন একটা মতিলাল নেহেরু বলে দিয়েছে তার এতে। কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু মতিলাল নেহেরুর যে তোমার রিপোর্ট, সেই রিপোর্টে কর্ণপাত করেনি। ঠিক আছে, কর্ণপাত কোনো করেনি। অর্থাৎ ব্রিটিশ সরকার ডোমিনিয়ন স্ট্যাটাসের যে দাবি, ব্রিটিশ সরকার যে ডোমিনিয়ন স্ট্যাটাসের দাবি করেছিল ভারতবর্ষের, সেই দাবি কিন্তু পূরণ করতে পারেনি। ফলে মধ্যরাত্রে 31শে ডিসেম্বর শেষ ডেট, ইংরেজরা দিতে পারলো না। 31শে ডিসেম্বর মধ্যরাত্রেই জওহরলাল নেহেরুর কি করলো, লাহোরে একটা অধিবেশন বসিয়ে দিল, রাত্রেই, কিন্তু গভীর রাত্রেই, এবং অধিবেশন বসালো যেটাকে লাহোর অধিবেশন বলছে। ঠিক আছে, যেটাকে বলছে লাহোর অধিবেশন। এবং এই লাহোর অধিবেশনে কি করছে, রাভি নদীর তীরে কি করছে, ভারতের যে তেরাঙ্গা পতাকা কি করছে, উত্তোলন করছে, প্রথম উত্তোলন করছে তেরাঙ্গা পতাকাকে রাভি নদীর তীরে। ঠিক আছে, উত্তোলন করছে এবং পূর্ণ স্বরাজের দাবি করছে। বলছে বেটারা তোরা ডোমিনেন্ট স্ট্যাটাস দিলি না, স্বায়ত্ত শাসন দিলেন, স্বায়ত্ত শাসন মনে রাখবে অর্ধেক 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 স্বাধীনতা, ঠিক আছে। তো বলে তোরা অর্ধেক স্বাধীনতা দিলেন না, তা আমাদের দাবি হচ্ছে এবার কি, যে পূর্ণ স্বাধীনতা। অর্থাৎ আমরা এখন কি করব, অর্ধেক স্বাধীনতা নেব না, আমাদেরকে এখন পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এই পূর্ণ স্বাধীনতার দাবি কোথায় করা হয়, লাহোর অধিবেশনে বহুবার পরীক্ষা দিয়েছে, বহুবার।
মানে অনেকবার দিয়েছে পূর্ণ স্বাধীনতার দাবি কোন অধিবেশনে করা হয়? আনসার কি হবে? আনসার হবে তোমার এই লাহোর অধিবেশন 1929 সালে। যে তোরা যেমন অর্ধেক স্বাধীনতা দিলে না, আমরা অর্ধেক স্বাধীনতা চাই না, আমরা স্বায়ত্তশাসন চাই না, আর তোরা দিলি না, ভালো কথা, এবার যদি দিস আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এবং আমরা আগামী বছর অর্থাৎ 1929 সালে তাদের মিটিং হচ্ছে 31শে ডিসেম্বর, বলছে আগামী বছর অর্থাৎ কয়দিন পরে, একদিন পরে রাত পার হলেই পরের বছর 1930 সালের 26শে জানুয়ারি আমরা কি করব? আমরা 26শে জানুয়ারি আমরা স্বাধীনতা পালন করব। তোরা দে স্বাধীনতা না দে, আমরা স্বাধীনতা পালন করব। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ স্বাধীনতা পালন করবে। অর্থাৎ ভারতবর্ষ একটা প্রজাতন্ত্র দেশ, সেটা আমরা সেদিনকে পালন করব। তোরা যেমন দিলি না অর্ধেক স্বাধীনতা, বুঝ ছাড়া আমরা পূর্ণ স্বাধীনতা পালন করব 1929 সালের 1930 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে? অর্থাৎ পূর্ণ স্বরাজের ঘোষণা করলো এই লাহোর অধিবেশন। সভাপতিকে জওহরলাল নেহেরু। 26শে জানুয়ারি 1930 সালে কি বললো? প্রথম স্বাধীনতা এবং পালন করাও হয়ে গেল তাদের ভারতবর্ষে। সেই জন্য দেখবা 26শে জানুয়ারি কি করা হয়? প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। সেদিনকে স্বাধীনতা দিবস পালন করেছিল, কিন্তু 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীন পাচ্ছি। তো 15 আগস্ট স্বাধীনতা দিবস, 26শে জানুয়ারি স্বাধীনতা 2 দিন হয় কিভাবে? তাই 26শে জানুয়ারি কি করা হয়? প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। সেদিনকে সংবিধানও লাগু করা হয়েছিল। সেই গল্প আমি অন্য একদিন তোমাদের বলবো। তো এই গেল লাহোর অধিবেশন। ভালো কথা, খুব ভালো। আর ঠিক এই সময়ে গান্ধীজি দেখছে যে ইংরেজরা আমাদের সাইমন রিপোর্ট ভালো করে আমাদের রিপোর্ট করলো না, নেহেরু রিপোর্টের কোনো রিপ্লাই দিল না, তাহলে ইংরেজরা এখন কি করছে? আমাদেরকে লাহোর অধিবেশন করলাম সেটারও কোনো ভ্যালু দিচ্ছে না। অর্থাৎ আমাদেরকে একটা বড়সড় আন্দোলনের প্রয়োজন, সেটা হচ্ছে লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান বলা হয়। তো এই ডান্ডি অভিযান মেনলি করছে কেন? কারণ হচ্ছে গুজরাটের একটা জায়গা ডান্ডি, সেই ডান্ডিতে লবণ উৎপন্ন করা হতো, আর সেই লবণ হচ্ছে মানুষের খুব প্রয়োজন। এখনো দেখবা লবণ ছাড়া আমরা কোনো খাবার খেতে পারবো না। তো নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, তার উপরে ব্রিটিশ সরকার কি করছিল? ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল, অনেক কর বাড়িয়ে দিয়েছিল। এবং সেই ট্যাক্স কি করছিল? ব্রিটিশ সরকার তাদের বিভিন্ন যুদ্ধে বিভিন্ন দমনমূলক আইনে ব্যবহার করছিল। এবং ভারতবর্ষের যারা শ্রমিক, সেই লবণ ফ্যাক্টরিতে যারা কাজ ছিল তাদেরকে ঠিকঠাক মজুরি দিচ্ছিল না। আর এই খবরটা গান্ধীজি পায়, আর এদিকে এই সমস্যা চলছে, বিভিন্ন নেহেরু রিপোর্ট হাবি যাবে, ফলে একটা মকা পেয়ে গেল গান্ধীজি, আর সমস্ত ভারতবর্ষকে একজোট করে আন্দোলনের পথে পা বাড়ি দিল কে? গান্ধীজি 1930 সালে। কত? ডেটটা খুব ইম্পর্টেন্ট, 12ই মার্চ। এবং শেষ হয়েছিল কবে? 1930 সালের 6ই এপ্রিল। মনে রাখবে, দুটোই ইম্পর্টেন্ট, শুরু আর শেষ। মার্চ মাসে শুরু হয়েছিল, এপ্রিল মাসে শেষ হয়েছিল। অর্থাৎ তিনি তার যে আশ্রম, সাবরমতী আশ্রম, সেই আশ্রম থেকে তিনি প্রায় 240 মাইল, যাকে কিমিতে যদি কনভার্ট করে তাহলে 390 কিলোমিটার বা 385 কিলোমিটারও পাবে প্রায়, ওই জন্য প্রায় লাগা আছে, পথ খালি পায়ে হেঁটে কি হয়েছিল? এই সবরমতী থেকে ডান্ডি অভিযানে গিয়েছিল তিনি। এবং এই ডান্ডিতে গিয়ে লবণ, সমুদ্রের জল তুলে, সেই সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে, লবণকে টেস্ট করে, এই যে লবণ টেস্ট করে তিনি লবণ আইন ভঙ্গ করেছিল। অর্থাৎ তার এই সত্যাগ্রহ ইতিহাসে লবণ সত্যাগ্রহ নামে পরিচিত, বা ডান্ডি মার্চ নামে পরিচিত। ডান্ডি মার্চ নামে পরিচিত। ঠিক আছে? ফলে তিনি ভারতবর্ষের বুকে যে ডান্ডি মার্চ বা ডান্ডি আন্দোলনের মাধ্যমে বা লবণ সত্যাগ্রহের মাধ্যমে তিনি কি করলেন? ভারতবর্ষের যে ইংরেজদের আইন, সেই আইনটাকে তিনি অমান্য করলেন। কি করলেন? অমান্য করলেন। অর্থাৎ যে আইন, সেই আইনটাকে তিনি ভেঙে দিলেন। ব্রিটিশদের যে আইন ছিল যে কোনো ভারতবর্ষী কি করতে পারবে না? লবণ উৎপন্ন করতে পারবে না। সেই তিনি লবণ উৎপন্ন করে কি করলেন? ব্রিটিশদের আইনকে ভঙ্গ করে দিলেন। অর্থাৎ তিনি আইন অমান্য আন্দোলন শুরু করে দিলেন 1930 সালে। ঠিক আছে? 1930 সালে উদ্দেশ্য কি? অন্যায়মূলক যে আইন, সেই আইনকে মানে অন্যায় আইন অমান্য করা। ব্রিটিশদের অন্যায় আইন কি ছিল? অন্যায় আইন ছিল যে কোনো ভারতবর্ষে আইন তৈরি, মানে লবণ তৈরি করতে পারবে না, এবং সেই লবণের ট্যাক্স দিতে বাধ্য। এই যে অন্যায়মূলক আইন, তার বিরুদ্ধে বিরোধিতা করলো কে? এই গান্ধীজি। ঠিক আছে? এটাই ইতিহাসে আইন অমান্য আন্দোলন নামে পরিচিত। তো এই আইন অমান্য আন্দোলনে কতজনকে তিনি নিয়ে গেছিলেন? এই যে ডান্ডি মার্চ একটু আগে বললাম না, এই ডান্ডি মার্চ
তিনি কতজনকে নিয়ে গেছিলেন? পরীক্ষায় প্রশ্ন দেয়। তিনি ৭৯ জন, কোনো ভাই ৭২ জন্য পাবে, হ্যাঁ ৭২ জন্য পাবে, মেন আনসার ধরবে এটা, ৭৯ জনকে নিয়ে গেছিলেন সাথে। ঠিক আছে, ভালো কথা। তো এই যে আইন অমান্য আন্দোলন, তার আর কি কি কারণে করেছিল? লবণ কর তো বললাম, লবণ আইন ভঙ্গের জন্য, কর দেবে না সেই জন্য, বিদেশি দ্রব্য বর্জন, এগুলো ছিল কর্মসূচি। তো লবণের জন্য তো বটে, আর কি জন্য? আর হচ্ছে পূর্ণ স্বরাজের দাবির জন্য। এতদিন কি ডোমিনিয়ন স্ট্যাটাস চেয়েছিল, এবার বলছে না, ডোমিনিয়ন স্ট্যাটাস আর হবে না, এখন পূর্ণ স্বরাজ চাই আমাদের। অর্থনৈতিক শোষণের হাত থেকে বাঁচানোর জন্য ভারতবর্ষকে। আর ব্রিটিশদের যে একচেটিয়া বাণিজ্য সেটাকে ধ্বংস করতে এই আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কে? গান্ধীজি 1930 সালে। ওকে, 1930 সালে। তো 1930 সালে যখন আন্দোলন শুরু করলেন, ভালো কথা, ঠিক এই সময়ে কিন্তু তোমার ওই যে আমি একটু আগে বললাম না যে 1928 সালের তোমার আইন সাইমন কমিশন চলে গেছে ফিরে, নেহেরু রিপোর্ট এসছে 1928 সালে, 1929 সালে লাহোর অধিবেশন হয়েছে। এই সমস্ত যে রিপোর্ট, এই রিপোর্ট নিয়ে ইংল্যান্ডে গোল টেবিল বসে গেছে, বৈঠক বসে গেছে যে কিভাবে আমরা পরবর্তী আইন পাস করব। আর এদিকে গান্ধীজি কি সে ব্যস্ত আছে? আইন অমান্য আন্দোলন নিয়ে ব্যস্ত আছে। ফলে 1930 সালে যে গোল টেবিল বৈঠকটা হয়, প্রথম গোল টেবিল বৈঠক, সেই গোল টেবিল বৈঠকে কিন্তু গান্ধীজি যায়নি, অ্যাটেন্ড করতে পারেনি বা অ্যাটেন্ড করেননি তিনি, যে আমি এই সমস্ত গোল টেবিল বৈঠক অ্যাটেন্ড করবো না। গোল টেবিল বৈঠকগুলো কেন বসেছে? এই যে বিভিন্ন রিপোর্টগুলো আলোচনা করে একটা নতুন আইন তৈরি করার জন্য, কিন্তু গান্ধীজি সেখানে যায়নি। গান্ধীজিকেও ডাকা হয়েছিল, যায়নি। সেগুলো আমরা পড়বো, চলো। তো গান্ধীজি যায়নি, দেখো প্রথম গোল টেবিল বৈঠকে যায়নি গান্ধীজি, 1930 সালে হয়েছে। দ্বিতীয় গোল টেবিল বৈঠকে তিনি প্রেজেন্ট ছিলেন, আর তৃতীয় গোল টেবিল বৈঠকে আবার যায়নি তিনি। তাহলে এখানে প্রশ্ন হয় অটোমেটিক যে গান্ধীজি কোন গোল টেবিল বৈঠকে অ্যাটেন্ড করেছিলেন বা উপস্থিত ছিলেন, সেটা হচ্ছে 1931 সালে। এবার প্রশ্ন হলো কেন অ্যাটেন্ড করেছিলেন, বাকিগুলো অ্যাটেন্ড করেননি। সেটা যাওয়ার আগে এখানে আর একটা জিনিস একটা বলবো, যে 1930 সালে যখন দেখো গোল টেবিল বৈঠক হলো প্রথমটা, সেখানে অ্যাটেন্ড করেননি। যখন অ্যাটেন্ড করেননি তখন কি করছেন? তখন লর্ড আরউইন, হ্যাঁ লর্ড আরউইন কে পাঠানো হচ্ছে ব্রিটিশদের তরফ থেকে। লর্ড আরউইনকে পাঠানো হচ্ছে ব্রিটিশদের তরফ থেকে, তুমি যাও গান্ধীজিকে বুঝিয়ে বাজিয়ে কি করো, এই গোল টেবিল বৈঠকে তাকে উপস্থিত করাও যেমন করে হোক। তিনি যে সহিংস অপরাধ মানে করছেন, বা তিনি যে অহিংস আন্দোলন চলছে, সে আন্দোলনটাকে স্থগিত করে এখন আমাদেরকে একটু সাপোর্ট করুক, আমাদের যে আইন প্রণয়ন করবো সেটাকে একটু সাপোর্ট করুক। তাই তুমি যাও, গিয়ে গান্ধীজিকে বুঝাও যে আন্দোলন বাদ দিয়ে এখন কি করো, এখন তুমি আমার সাথে আসো এবং কি করো, এই গোল টেবিল বৈঠকে অ্যাটেন্ড করো, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অ্যাটেন্ড করো। 1 নম্বর বৈঠক তো অ্যাটেন্ড করেনি সে, ঠিক আছে। তো কি করলো, আরউইন গেল গান্ধীজির কাছে এবং একটা চুক্তি করলো 1931 সালে। প্রশ্ন দেয় যে গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল, ঠিক আছে। তো চুক্তির শর্তগুলো কি কি ছিল? আন্দোলন স্থগিত করা, যাতে গান্ধীজি যে আন্দোলন করছে সেই আন্দোলনে থেমে যায় সেই জন্য। আর বিভিন্ন যে বন্দিগুলো আছে ভারতবর্ষীরা, তাদের সহিংস অপরাধ করেছে, তাদের মুক্তি করে দেওয়া, এটা একটা চুক্তি হলো যে ঠিক আছে। আরউইন বললো ঠিক আছে, যারা ভারতবর্ষে অপরাধ করেছে সহিংসভাবে, তাদেরকে যারা জেলে ভরা আছে তাকে মুক্তি করে দেবো, চাপ নাই, আপনি খালি আমাদের দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করুন। আর দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করা, ঠিক আছে। এই সমস্ত শর্তগুলো কার সাথে হলো? আরউইনের সাথে গান্ধীজির হলো। এবং শেষমেশ গান্ধীজি কি করলো, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে তিনি কি করলেন, 1932 সালে কি করলো, অসহযোগ আন্দোলনটাকে থামিয়ে দিল, দিয়ে তিনি দ্বিতীয় গোল টেবিল বৈঠক অ্যাটেন্ড করলো, ঠিক আছে। 1931 সালেই থামিয়ে দিয়েছিল, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে তিনি অ্যাটেন্ড করলেন, ঠিক আছে। দ্বিতীয় গোল টেবিল বৈঠকে তিনি অ্যাটেন্ড করলেন। এবং দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কি আলোচনা হলো? প্রথম গোল টেবিল বৈঠকে ডক্টর বাবা সাহেব বি আর আম্বেদকর কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং তিনি একটা আবেদন করেছিলেন
যে পিছিয়ে পড়া যারা জাতি, যারা অনগ্রসর জাতি, তাদের যাতে ব্যবস্থা করা হয় বা তাদের পৃথক নির্বাচন করা হয়। যেমনটি পৃথক নির্বাচন করা হয়েছিল কখন, 1909 সালের মুসলমানদের জন্য করা হয়েছিল, তাই না? মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেট ব্যবস্থা করেছিল। 1919 সালের শিখ, খ্রিস্টান এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সেপারেট ইলেকটোরেটের ব্যবস্থা করেছিল। ঠিক আম্বেদকর আবেদন করেছিল যে আমাদের জন্য, অর্থাৎ পিছিয়ে পড়া যারা মানুষ, এসসি এসটি সম্প্রদায়ের যারা মানুষ বা অস্পৃশ্য যারা সম্প্রদায়ের মানুষ, তাদের জন্যও এই 1935 সালে যে আইনটা পাস হবে সেখানে তাদের জন্যও কি করা হয়, সেপারেট ইলেকটোরেট বা আলাদা নির্বাচন করা হয়, ব্যবস্থা করা হয়। এটা কিন্তু ডক্টর বাবা সাহেব বি আর আম্বেদকর 1930 সালের যে বৈঠক সেখানে কিন্তু আবেদন করেছিল। এবং দ্বিতীয় বৈঠকে কি করছে, সেই রামসে ম্যাকডোনাল্ড দ্বিতীয় বৈঠকও হচ্ছে, গান্ধীজি অ্যাটেন্ড করছে, কিন্তু সেখানে ফলপ্রসূ হচ্ছে না। এবং মানে আম্বেদকর যে অ্যাপিলটা করেছিলেন বৈঠকে, সেই অ্যাপিলটা কার্যকর হচ্ছে 1932 সালে। কি হচ্ছে, রামসে, এটা রামসে হবে, জামসে হবে না, রামসে, ঠিক আছে। রামসে ম্যাকডোনাল্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি এই যে রামসে ম্যাকডোনাল্ড ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি কি করছেন, আম্বেদকরের কথা শুনে বা আম্বেদকরের কথাগুলো আবেদন রাখতে তিনি কি করছেন, অস্পৃশ্যদের জন্য বা এসটি এসটি সম্প্রদায়ের জন্য, অস্পৃশ্য সম্প্রদায়ের জন্য কি করছে, তিনি পৃথক নির্বাচন মণ্ডলী গঠন করছে বা পৃথক নির্বাচন মণ্ডলের ব্যবস্থা তিনি করছেন। যেমনটি 1909 সালে করেছিল মুসলমানদের জন্য, 1919 সালে করেছিল খ্রিস্টানদের জন্য বা শিখদের জন্য, ঠিক সেরকমই তিনি কি করছেন, 1932 সালে ঘোষণা করছেন যে ঠিক আছে, এসসি এসটি অস্পৃশ্য বা পিছিয়ে পড়া মানুষদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হবে, তিনি ঘোষণা করে দিলেন। সেটাই ইতিহাসে কমিউনাল অ্যাওয়ার্ড নামে পরিচিত বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। বাংলাতে কি বলছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, বাটোয়ারা নীতি নামে পরিচিত, ঠিক আছে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে প্রশ্ন দেয়, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেছেন, সেটা হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড। কত সালে করেছেন, 1932 সালে। কেন করেছেন, পৃথক নির্বাচনের জন্য, অস্পৃশ্য বা পিছিয়ে পড়া মানুষদের পৃথক নির্বাচনের জন্য। অর্থাৎ পৃথক নির্বাচন বলতে কি বুঝি এখানে আমরা, পৃথক নির্বাচন বলতে আমরা বুঝি এখানে যে এখানে 16 আগস্ট মনে রাখবে, হ্যাঁ, 1932 সালে 16 আগস্ট ঘোষণা করেছিলাম। কেউ কিছু বলছো? হ্যাঁ, এই কমিউনাল অ্যাওয়ার্ডের মাধ্যমে বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মাধ্যমে কি করেছিল, যে এটা ঘোষণা করেছিল 1932 সালে। কি ঘোষণা করেছিল, দ্বৈত ভোট ব্যবস্থা, অর্থাৎ দলিত যারা আছে, দলিতদের জন্য নিজস্ব একটা প্রতিনিধি থাকবে, ঠিক আছে, এবং তার একটা জেনারেল প্রতিনিধি, অর্থাৎ ধরো দলিত একজন আছে, দলিত একটা সম্প্রদায় আছে, তারা দুটো ভোট দিতে হবে, একজন তাদের সম্প্রদায় থেকে একজন ভোটে দাঁড়াবে, আর তাদের সম্প্রদায়ের বাইরে একজন দাঁড়াবে, তাকেও ভোট দিতে হবে, অর্থাৎ দু জায়গাতে ভোট দিতে তারা জিতে হবে। তাদের সম্প্রদায় যে দাঁড়াবে সেটা জিতবেই এবং তাদের হয়ে কাজ করবে। প্লাস জেনারেল যারা আছে, ধরো অন্যান্য সম্প্রদায়, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্য যারা হয়, তারা যদি দাঁড়ায় তাদেরকে জিতাতে পারবে সে, এবং তারাও তাদের হয়ে কাজ করবে। ডবল ফ্যাসিলিটি কিন্তু কারা পাবে, দলিতরা পাবে। এই একটা কমিউনাল অ্যাওয়ার্ড, এটাকে কমিউনাল অ্যাওয়ার্ড, এটাকে পৃথক নির্বাচন মন্ডলী বলা হয়। এটা কিন্তু পাস করেছিল কে, রামসে ম্যাকডোনাল্ড, ঠিক আছে, রামসে ম্যাকডোনাল্ড। ফলে কি হয়েছিল, ফলে যেটা হয়েছিল, এবং আর একটা জিনিস করা হয়েছিল, 3% সিট কিন্তু মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল। মহিলাদের জন্য সিট আগে ছিল না, এখন তো 33% করেছে আমাদের বেঙ্গল সরকার, কিন্তু আগে 1% ছিল না, সেখানে 3% মহিলাদের জন্য সিট সংরক্ষণ করা হলো বিভিন্ন নির্বাচনে। ফলে এই যে একটা কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করলো রামসে ম্যাকডোনাল্ড, এর বিরুদ্ধে কিন্তু বিরোধিতা করছে কে, এর বিরুদ্ধে বিরোধিতা করছে গান্ধীজি। কে করছে, গান্ধীজি। গান্ধীজি বলছে আমি এটা মানছি না, মানবো না, এটা কখনোই আমি মানতে পারবো না, যে সম্প্রদায়ের ভিত্তিতে কি হবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ এতদিন ভাগ হয়েছে কে, মুসলমানরা ভাগ হয়ে গেছে, তাদের মুসলিম, তারপর শিখরা ভাগ হয়ে গেছে, খ্রিস্টানরা ভাগ হয়েছে, এখন যদি দলিতরাও ভাগ হয়ে যায় তাহলে দেশটা চলবে কিভাবে, আমরা কাকে নিয়ে চালাবো দেশটা। তাই দলিতদেরকে আমরা ভাগ হতে দিব না। আমরা কি করব, আমরা দলিতদেরকে ভাগ হতে, তিনি তখন জেলে ছিলেন, কারণ তিনি যে নন কোঅপারেশন মুভমেন্ট চালাচ্ছিলেন, বা সরি নন কোঅপারেশন মুভমেন্ট না,
তিনি সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন যে চালাচ্ছিলেন তার জন্য তাকে জেলে ভরে দিয়েছিল ব্রিটিশ সরকার। তিনি জেল কোথায় ছিলেন? পুনার একটা জেলে ছিলেন, পুনের একটা জেলে ছিলেন, এগুলো পড়িয়েছি। হ্যাঁ, পুনের একটা জেল যার নাম হচ্ছে ইয়ারবেদা জেল, এয়ারবেদা জেল বা জারবেদা জেলে বলা হয়। এই এয়ারবেদা জেলে তিনি ছিলেন ঢুকে। এই এয়ারবেদা জেল থেকেই তিনি কি করেন? অনশন শুরু করেন। কি অনশন? খাবো না অনশন শুরু করেন, হাঙ্গার স্ট্রাইক শুরু করে দেন, যে যদি ব্রিটিশ সরকার এটা লাগু করে দেয় পৃথক নির্বাচন মন্ডলী বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, তাহলে কিন্তু আমি না খেয়ে এখানে আমার জীবন ত্যাগ করে দেবো, এটা আমি হতে দিব না, ভারতবর্ষকে আমি ভাগ হতে দিব না। তিনি অনশন শুরু করে দিলেন। অনশন অনেকদিন হয়ে গেল, তিনি অনশন ভাঙছেন না, এদিকে ব্রিটিশরাও কথা শুনছেন না, এদিকে আম্বেদকরও কথা শুনছেন না। তখন কি করলো? গান্ধীজির যে বউ কাস্তুরবাই গান্ধী, তিনি এবং তার ছেলে সবাই মিলে আম্বেদকরের কাছে গেল যে হুজুর বাবু কি করেন, আমার বাবাকে বাঁচান, আমার হাজবেন্ডকে বাঁচান, আপনি এই যে পৃথক নির্বাচন মন্ডলী এটা আপনি তুলে নেন, নাহলে কিন্তু আমার বাবা বা কাস্তুরবাই বলছে আমার হাজবেন্ড কিন্তু মারা যাবে, আপনি এটাকে চান? আপনার পায়ে পড়ছি। গান্ধীজি কি করলো? তার বউ এবং ছেলে আম্বেদকরের পায়ে হাতে ধরলো এবং আম্বেদকরকে নিয়ে গেল সেই জারবেদা জেলে। গেল এবং কি করলো? গান্ধীজির সঙ্গে একটা সমঝোতা করলো, যেটা ইতিহাসে পুনা চুক্তি নামে পরিচিত। পুনেতে হয়েছিল, দেখো পুনেতে ইয়ারবেদা জেলে, সেটা হচ্ছে পুনা চুক্তি 1932 সালে হলো। এটা পরীক্ষা দেয় যে পুনা চুক্তি কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে। এবং পুনা চুক্তির মাধ্যমে কি করলো? তপশিলি জাতি অর্থাৎ এসসি যারা আছে তাদের জন্য সংরক্ষিত আসন বিধি করা হলো। তপশিলি জাতি এবং উপজাতির জন্য সংরক্ষিত আসন বিধি করা হলো। তবে পৃথক নির্বাচন মন্ডলের পরিবর্তে কি করা হলো? নির্বাচন মন্ডলের ব্যবস্থা করা হলো। অর্থাৎ এতদিন কি করছিল? এতদিন তোমার এই তপশিলি জাতি উপজাতিরা দুটো করে ভোটের অধিকার পেয়েছিল, তাই না? তো দুটো করে ভোটের অধিকার তারা পাবে না। এখন তারা কি করবে? তাদের জন্য একটাই ভোট দিতে হবে, যে জেনারেল ভোটটা, তাদের নিজের ক্যাটাগরিতে ভোটটা হবে না, জেনারেল ভোটটা দিতে হবে, কিন্তু তাদের সিট সংখ্যা বাড়িয়ে দেওয়া। এতদিন তাদের সিট সংখ্যা কত ছিল? 71টা, এখন 71 কত করা হলো? 147 করে দেওয়া হলো। এটা গান্ধীজি বলল এবং শেষমেশ তার প্রাণ বাঁচাতে কি হলো? এই পুনা চুক্তি স্বাক্ষরিত হলো, কার মধ্যে? গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে, ঠিক আছে, এবং সমঝোতা হলো। ভাবো যদি এই পুনা চুক্তি না হতো তাহলে কিন্তু যারা দলিত সম্প্রদায় হ্যাঁ তাদের কিন্তু এতদিন উন্নতি কিন্তু হয়ে যেত, কারণ তারা ডবল ভোট দিতে পেতো, তাদের নিজের লোককে ভোট দিতে পেতো, তার নিজের লোককে তাদের নিজের লোককে দেখবেই, সাথে জেনারেল যারা আছে তাদেরকে ভোট দিয়ে জিতাতে পারতো, তারাও তাকে দেখতে, ফলে ডবল উন্নতি, ডবল সরকার তারা পেত, ঠিক আছে, ডবল সরকার পেলে ডবল উন্নতি হতো, ফলে দলিতদের কিন্তু আজকে এই অবস্থা থাকতো না। তো এটা একটা দলিতদের জন্য খুব মানে ব্যাড ইফেক্ট কিন্তু পড়েছে, মনে রাখবে। তো এই হলো পুনা চুক্তির সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা, ঠিক আছে। এই পুনা চুক্তি কত সালে হয়েছিল? 1932 সালে 24শে সেপ্টেম্বর, এটাও মনে রাখবে, হ্যাঁ, কারণ এটা দিয়েও প্রশ্ন দেয়, যে ডেট দিয়ে দেয় একদম সরাসরি, ঠিক আছে। চলো, তারপরে কি করলো? শেষমেশ এত কিছুর পরে ইংরেজ সরকার আইন পাস করেছে, যে আইনটা হচ্ছে কি হচ্ছে? ভারত শাসন আইন। এই আইনটা কত সালে পাস করার কথা ছিল তাদের? 1929 সালে, তাই না? কারণ 1919 সালে হয়েছে, 10 বছর পরে হওয়ার কথা। 1909 সালে হয়েছে, দেখো 10 বছর পরে হয়েছে। এটাও 10 বছর পরে হওয়ার কথা ছিল 1929 সালে। তার বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝটের জন্য 1935 সালে শেষমেশ আইন পাস করছে, যেটা হচ্ছে ভারত শাসন আইন, যেটা তোমাদের আমি ডিটেলস ক্লাস ভারতবর্ষের বিভিন্ন আইন বা আইন শাসন ব্যবস্থা ক্লাসে দুটো পাঠ করেছিলাম, সেখানে কিন্তু আমি কভার করেছি। তাই এখানে আমি বেশি কিছু আলোচনা করব না, তোমরা সেই ক্লাসগুলো একটু দেখে নেবা এবং দেখে যাও আশা করছি। তো প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয়, ফেডারেল কাঠামোর প্রস্তাব দেওয়া হয়, ফেডারেল কোড গঠন করা হয় এবং ভোটাধিকার সম্প্রসারণ করা হয়। এই হলো বৈশিষ্ট্য, এগুলো পড়িয়েছি, ডিটেলসের ক্লাসগুলো করে নেবা, ঠিক আছে। তো ভারতের স্বাধীনতার আগে সবচেয়ে বিস্তৃত সাংবিধানিক আইন হচ্ছে এই 1935 সালে ভারত শাসন আইন। আর এখান থেকেই আমাদের যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানের 60% বিভিন্ন নিয়মগুলো কিন্তু নেওয়া হয়েছে, বিভিন্ন অ্যাক্টগুলো কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে ইনক্লুড করা হয়েছে, মনে রাখবে। সব থেকে বেশি আইন কিন্তু 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হলো তোমাদের ক্লাস। আমি আজকের ক্লাসে তোমাদের কভার করলাম 1913 থেকে বা 12 থেকে শুরু করে 1935 সাল পর্যন্ত কভার করলাম, দীর্ঘ একটা ক্লাস, যে ক্লাসে তোমাদের একদম ডিটেলস এন্ড ডেপথে আলোচনা করলাম। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় এর বাইরে কিন্তু প্রশ্ন কিন্তু হবে না।
তো চলো আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, মানে প্রিভিয়াস ইয়ার 5টা না 6টা আছে আমরা দেখবো, তাহলে আমাদের আজকের ক্লাস খতম করব। তো দেখো লখনৌ চুক্তি কবে হয়েছে, আশা করছি তোমরা বুঝতে পারছো লখনৌ চুক্তি কত সালে হয়েছে। 1916 সালে হয়েছে, ঠিক আছে। লখনৌ চুক্তি কার মধ্যে, কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। WBCS 2020 সালে দিয়েছে। দেখো 2 নম্বর প্রশ্ন, রাওলাট আইন জারি হয়। রাওলাট আইন কত সালে, 1909 সালে। এই আইনকে কি বলা হয়, কালা আইন, আন্ধা কানুন, তাই না, কালা আইন বা ব্ল্যাক অ্যাক্ট বলা হয়, ঠিক আছে। আপিল নেই, দলিল নেই, যে কথাগুলো বলেছিল এই আইনকেই বলেছিল। সিটেট 2019 সালে দিয়েছে। চলো নেক্সট কোশ্চেন, চলো দেখি, মনে মনে তোমরা আনসার করো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল, কোথায় হয়েছিল, দেখো 2014 সালে দিয়েছে। অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর হয়েছিল 1919 সালে, তাই না। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল, নাইট উপাধি ত্যাগ করেছিল। গান্ধীজি কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিল, তাই না, সেগুলো পড়েছিল তোমাদের। 4 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন শুরু হয় কত সালে, 1920 সালে। সিটের 2021 সালে দিয়েছে। দেখো পড়ানো থেকেই কোশ্চেন আছে তোমাদের। 5 নম্বর প্রশ্ন, চলো, চৌরিচৌরা ঘটনা কবে হয়, ইজি প্রশ্ন। চৌরিচৌরা কোথায় আছে, উত্তরপ্রদেশের গোরখপুরে, তাই না, একটা বাজারের নাম চৌরিচৌরা। সেই বাজারে একটা থানাতে 22 জন পুলিশকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছিল, তাই না, পাবলিকরা। সেটা 1922 সালে হয়েছিল, 4 ফেব্রুয়ারি, রাইট। চলো 2022 সালে দিয়েছে। সাইমন গো ব্যাক কার বিরুদ্ধে করা হয়েছিল, সাইমন কমিশনের বিরুদ্ধে, যেটা 1927 সালে গঠন হয়েছিল আর ভারতবর্ষে এসেছিল 1928 সালে। চলো সিজিএল 2022 সালে প্রশ্ন দিয়েছে। চলো একদম লাস্ট স্লাইড আজকের ক্লাসের। 7 নম্বর প্রশ্ন, পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়, পূর্ণ স্বরাজ মানে ফুল ডোমিনিয়ন স্ট্যাটাস, আর ডোমিনিয়ন স্ট্যাটাস আর তারা নিব না, একদম স্বাধীনতা চাইছে। সেটা লাহোর অধিবেশনে করা হয়েছিল, তাই না, লাহোর অধিবেশনে কত সালে, 1929 সালে। মতিলাল না জওহরলাল নেহরু সভাপতিত্ব করেছিল, ঠিক আছে। সিটের 2018 সালে দিয়েছে। লাস্ট কোশ্চেন দেখো, ডান্ডি অভিযান শুরু হয়, ডান্ডি অভিযান শুরু হয় কত সালে, প্রশ্ন হচ্ছে ডান্ডি অভিযান শুরু হয় কত সালে। WBSSC 2019 সালে প্রশ্নটা দিয়েছে। এই প্রশ্নের আনসার তোমরা কমেন্টে জানাবে, হ্যাঁ, ক্লাস শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত সালে হয়েছে। ওকে, এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং আমি বুঝাতে সক্ষম হয়েছি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা অন করে দিও এবং প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, থ্যাংক ইউ।